এটা আমাদের গল্পের মেন লিড, যার নাম জুও। সে নিজের কোম্পানির সিইও হলেও মায়ের মৃত্যুর রহস্য বের করতে ও অন্য একটা কোম্পানি সিকিউরিটি গার্ড সেজে কাজ করা শুরু করে। আর এই কাজ করতে করতে সেই কোম্পানিরই মালিকের মেয়েকে ভালোবেসে ফেলে আর দুজন মিলে বিয়েও করে নেয়। এদিকে আমাদের গল্পের ফিমেল লিড সুমেই এটা জানেই না যে তার হাজবেন্ড জুও, তার আবার একটা যমজ ভাই রয়েছে। তাহলে চলো এরকমই দারুণ একটা গল্প আজকে দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা গল্পের নায়কের যে যমজ ভাই রয়েছে উয়ে, তাকে দেখতে পাই। এই উয়ে হচ্ছে আসলে খুবই শয়তান। আজকে উয়ে সে তার ম্যানশনে ফিরে এসেছে অনেকদিন পর, আর নানি তাকে ওয়েলকাম করে। উয়ে আর নানি দুজনের কথা শুনে বোঝা যায় যে গত 3 মাস ধরে উয়ের যমজ ভাই জু, মানে আমাদের গল্পের নায়ক, সে মিসিং রয়েছে 3 মাস ধরে। সেই জন্য উয়ে চাইছে কোম্পানির মালিক হয়ে যেতে, কিন্তু নানি বলে যে জু মিসিং রয়েছে, মারা যায়নি। উয়ে বলে ঠিক আছে, আর 3 মাসের মধ্যে যদি জু ফিরে না আসে তাহলে কোম্পানির মালিক আমি হয়ে যাব। তো বোঝা যায় যে এই উয়ে আসলে কোম্পানির মালিক হতে চায়। আর অন্যদিকে আমাদের গল্পের নায়ক জুকে দেখা যায় সে রয়েছে একটা বড় হোটেলের বাইরে দাঁড়িয়ে আর সিকিউরিটি গার্ড সেজে, কারণ সে এই কোম্পানির সিকিউরিটি গার্ড সেজেই এখানে কাজ করে। এখানে অন্য এক সিকিউরিটি গার্ড আঙ্কেলের সঙ্গে জুয়োর সম্পর্ক বেশ ভালো হয়ে গেছে। তারা দুজনে একসঙ্গে অনেক মজা করে। জুয়ো মনে মনে প্ল্যানিং করছে যে এই কোম্পানির ভেতরেকার খবর জানতে হলে ওকে এই কোম্পানির মালিকের মেয়েকে পটাতে হবে, তাহলেই ও কোম্পানির ভেতরের সমস্ত খবরাখবর পাবে। ঠিক সেই সময় ওই হোটেলের সামনে এই কোম্পানির মালিকের মেয়ে, মানে আমাদের গল্পের নায়িকা সুমেই চলে আসে। সুমেইকে দেখে জুয়ো তখন অনেক ভালো সিকিউরিটি গার্ড হওয়ার চেষ্টা করে, কিন্তু সুমেই কোনোভাবে পাত্তাই দেয় না। এরপর সময় হোটেলের ভেতরে হাঁটার সময় একজনকে ফোন করে বলছিল যে আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট কিনেছি, আর এই গিফটটাই আমি তোমাকে আজকে দেব। ওখানেই হোটেলের ভেতরে দুটো গুন্ডা দাঁড়িয়েছিল। ওরা দুজনে তখন সুমেই এই কথাগুলো শোনে। এরপর সুমেই যখন লিফটের ভেতরে উঠে যায়, ওই গুন্ডাগুলো তখন সুমেইকে ফলো করতে করতে লিফটের ভেতরে ঢুকে যায়। দূর থেকে এই সমস্ত কিছুই জো দেখতে পায়। এদিকে গুন্ডাগুলো সুমের গলায় ছুরি দিয়ে ওর হাত থেকে গিফটটা কেড়ে নিয়ে দেখে ওটার ভেতরে খুব দারুণ দামি অ্যান্টিক একটা বাটি রয়েছে, যেটার দাম অনেক অনেক টাকা। ঠিক সেই সময় ওখানে জৌ চলে আসে, আর জৌকে এখানে দেখে খুবই অবাক হয়ে যায় সুমেই। সুমেই তখন জৌকে বলে যে আমাকে বাঁচাও এদের হাত থেকে, আর তখনই জৌ ওই গুন্ডাগুলোর হাত থেকে সুমেইকে বাঁচিয়ে নেয়। আর শুধু তাই নয়, খুব সুন্দর করে জৌ সুমেইকে প্রোটেক্ট করে নেয়। এটা দেখে সুমেই খুব খুশি হয়ে যায়, আর গুন্ডাগুলো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। জৌ যখনই ওই অ্যান্টিক বাটিটা দেখতে পায় বলে এটা আসলে নকল, যেটা শুনে সুমেই খুব অবাক হয়ে যায়। এরপর একটা স্টোরে চলে আসে সুমেই ওই বাটিটা পরীক্ষা করানোর জন্য যে এটা আসলেই নকল কিনা, কিন্তু ওরা কিছুতেই এটা বলে না যে এটা নকল। কিন্তু জোয়ের তো অনেক বুদ্ধি, ও তখন বিভিন্ন রকমের পয়েন্ট দেখিয়ে আর প্রমাণ করে দেয় যে এই বাটিটা আসলেই নকল। তো এরা ধরা পড়ে যায়, কারণ এদের থেকে অনেক লক্ষ টাকা দিয়ে সুমেই এই বাটিটাকে কিনেছিল। এটা দেখে সুমেই তো অনেক ইমপ্রেসড হয়ে যায় যে এই সিকিউরিটি গার্ড তো আসলেই অনেক স্মার্ট। অন্যদিকে নতুন একটা ক্যারেক্টার দেখা যায় যার নাম লিন। এই লিন হচ্ছে এই গুন্ডা দুটোকে পাঠিয়েছিল সুমেই থেকে ওই দামি বাটিটাকে চুরি করার জন্য, কিন্তু এই লোক দুটোর ওপর তো লিন অনেক রেগে গেছে, কারণ লোক দুটো কাজ করতে পারেনি। এরপর ওই স্টোর থেকে যখন জুও আর সুমেই বেরোচ্ছিল, ঠিক তখনই ওদের দুজনের সামনে চলে আসে লিন। লিন বলে আমি শুনলাম তুমি নাকি বিপদে পড়েছিলে। সুমেই বলে সেটা তুমি কিভাবে জানলে? লিন বলে আমি সবসময় তোমার উপর নজর রাখি, তুমি চিন্তা করো না, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আর তুমি দুজন মিলে তোমার কোম্পানির খেয়াল রাখবো। তখনই ওদের দুজনের কথার মাঝখানে জুও চলে আসে আর বলে কোনোভাবে ওই ছিনতাইকারীদের কি আপনি পাঠিয়েছিলেন? না হলে আপনি জানলেন কি করে যে ও বিপদে পড়েছিল? এটা শুনে লিন খুব রেগে যায় আর বলে আমাদের দুজনের মাঝখানে কথা বলার তুমি কে? সুমেই তখন বলে ও আমার ফিয়ান্সি। কথাটা বলেই ও তখন জুওকে একদম নিজের কাছে টেনে নিয়ে ওকে কিস করে। এটা দেখে লিন তো একদম অবাক হয়ে যায়। এরপর সুমেই একটা কার্ড দিয়ে বলে যে 1 মাসের জন্য আমার নকল বয়ফ্রেন্ড হয়ে যাও তুমি। জো বলে তুমি আমার প্রথম কিসটা এইভাবে কেড়ে নিলে, আর এখন তুমি আবার আমাকে টাকা দিয়েও কিনতে চাইছো? আমি এই প্রস্তাবে মোটেই রাজি নই। কথাটা বলে যখনই জো ওখান থেকে চলে যাচ্ছিল, সুমেই তখন ওর হাতটা ধরে খুব কাছে টানে আর বলে এর থেকেও বেশি টাকা দিতে আমি তোমায় রাজি আছি। তুমি যা বলবে আমি তাই করতে রাজিও আছি, কিন্তু তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জো তখন নিজের আঙুলটা দুজনের মাঝখানে নিয়ে আসে, আর এইভাবেই ওরা দুজন একে অপরকে কিস করে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লিনের সামনে যে কিসটা আসলে ছিল
সেখানে সুমি এইভাবেই কিস করেছিল। এমনভাবে কিস করার পর জো বলে এবার আমরা শোধবোধ হয়ে গেছি। কিন্তু জোয়ের এত কাছাকাছি আসার পরে সুমির তো খুবই লজ্জা করছিল। এরপর জো বয়ফ্রেন্ড সাজার সেই কাগজে সাইন করে দেয়, আর এইভাবেই হয়ে যায় জো সুমির কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড। পরের দিন জো হোটেলের সামনে খুব সুন্দর করে স্মার্ট সেজে আসলে তাকে দেখে সেই সিকিউরিটি আঙ্কেল তো অনেক খুশি হয়ে যায়। জো তখন সুমির দেওয়া সেই কার্ডটা সিকিউরিটি আঙ্কেলকে দিয়ে বলে যে এটা তুমি নিয়ে রাখো, তুমি তোমার নাতনির পড়াশোনার খরচ চালাবে। সেই আঙ্কেলও তখন তার পরিবারের একটা ট্র্যাডিশনাল ব্রেসলেট দিয়ে দেয় জোকে, যাতে জো এটা পরে। অন্যদিকে জোয়ের যমজ ভাই উয়েকে দেখা যায়, উয়ের কাছে খবর চলে এসেছে যে জো এই শহরে আছে আর সুমির সঙ্গে এখন নাকি বিয়ে করতে চলেছে। অন্যদিকে সুমিকে একটা জায়গায় অপেক্ষা করতে দেখা যায়, আর ঠিক সেই সময় জো খুব হ্যান্ডসাম সেজে ওখানে চলে এসেছে। জোকে এখানে এতটা হ্যান্ডসাম দেখে সুমি তো বেশ খুশি হয়ে যায়। জো এবার সুমির বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যাবে, আর সেই জন্যই ওদের এখন গল্প বানাতে হবে যে ওরা আসলে একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়। অন্যদিকে সুমির মাকে দেখা যায়, ও তখন লিনের সঙ্গে বসে গল্প করছিল, আর লিনকে নিজের জামাই হিসেবে সুমির মায়ের অনেক পছন্দ, কারণ লিন মাঝে মাঝে অনেক দামি দামি উপহার দেয়। সুমিকে যাতে খুব সহজেই লিন বিয়ে করতে পারে তাই সুমির মাকে ও পটাতে চায় এইভাবে। ঠিক তখনই সুমি জোকে নিয়ে ওখানে চলে আসে আর সবার সামনে পরিচয় করে দেয় যে জো হচ্ছে আমার ফিয়ান্সি। এটা দেখে সুমির মা তো খুব ঝামেলা করতে থাকে, আর এটাও বলে যে আমি তোমার নিজের মা না হলেও তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছি। তো বোঝা যায় যে এই সুমির মা হচ্ছে সুমির সৎ মা। সুমি বলে কিন্তু তুমি আমাকে কখনোই নিজের মেয়ের মতো ভালোবাসোনি। সুমির বাবাও তখন সুমিকে বলে যে এরকম সিকিউরিটি গার্ড এরকম একটা ছেলের সাথে যেন সম্পর্ক না রাখে। ওদের দুজনেরই ইচ্ছে যে লিনের সঙ্গেই সুমির বিয়ে হোক। সুমির মা তখন কিছু টাকা জোয়ের মুখে ছুঁড়ে মারে আর বলে এই টাকাটা নিয়ে আমার মেয়েকে ছেড়ে দাও, দরকার পড়লে আমি আরো টাকা দেব বলে আরো অনেকগুলো টাকা ছুঁড়ে মারে ওখানে। এইসব দেখে তো খুবই রেগে যায় সুমি। জো তখন সুমির মাকে বলে আপনার হাতের এই দামি ব্রেসলেটটা আমাকে দিয়ে দিলে আমি আপনার মেয়েকে ছেড়ে দেব। কিন্তু সুমির মা দিতে চায় না, কারণ লিন এটা সবেমাত্র ওকে গিফট করেছে আর এটার দাম প্রায় 10 কোটি টাকা। লিন তখন বলে আন্টি আপনি এই ব্রেসলেটটা ওকে দিয়ে দিন, এটা যদি আপনি দিয়ে দেন তাহলে তো ও আপনার মেয়েকে ছেড়ে দেবে। জো বলে আর আমি যদি বলি এই ব্রেসলেটটা নকল, আপনি এই ব্রেসলেটটা একটু চাপ দিয়ে দেখুন, এটা এক্ষুনি ভেঙে যাবে। সুমির মা তখন একটু চাপ দিতেই সত্যি সত্যি ব্রেসলেটটা ভেঙে যায়, যেটা দেখে সুমির মা আর ওর বাবা খুবই অবাক হয়ে যায়, আর লিন ধরা পড়ে যায় যে ও কম দামের নকল ব্রেসলেট কিনে এনেছে দামি বলে। তখনই লিন বলে যে দোকানদার নিশ্চয়ই ওকে ঠকিয়েছে, আর এইভাবেই জো লিনের পরিচয়টা সবার সামনে নিয়ে আসে, যেটা দেখে খুবই হাসতে থাকে সুমি। তখনই লিন কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বলে আজকে একটা বড় বিজনেসম্যানের সঙ্গে মিটিংয়ে যেতে হবে সুমিকে। কিন্তু সুমি এই অচেনা লোকেদের সঙ্গে মিটিং করতে একদমই চায় না, কিন্তু সুমির মা আর বাবা সেই মিটিংয়ে যেতে বলে, কারণ সুমির বয়স কম, দেখতে সুন্দর, এত সুন্দরী মেয়ে দেখে যদি সেই বিজনেসম্যান রাজি হয়ে যায়। মা বাবার চাপে সুমি তখন রাজি হয়ে যায়। সেদিন রাত হয়ে গেলে সুমি চলে যায় সেই মিটিংয়ে, আর ওখানে মিস্টার জাং নামের এক বিজনেসম্যানকে পটাতে যায়। সুমির মা তখন ইশারা করে বলে যে ড্রিঙ্ক করতে, কারণ কারোর সঙ্গে ড্রিঙ্ক করলেই উল্টো দিকের মানুষ পটে যায় তাড়াতাড়ি। মিস্টার জাংকে পটানোর জন্য সুমি তখন এতটাই বেশি ড্রিঙ্ক করে ফেলে যে ও নিজেই মাতাল হয়ে যাচ্ছিল, যেটা দেখে মিস্টার জাং নিজেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে সুমি আরো বেশি মাতাল হয়ে গেলে ওর মা লিনের কাছে সুমিকে দিয়ে দেয়, আর এটাও বলে যে লিন যা ইচ্ছে তার মেয়ের সঙ্গে করতে পারে, মানে এমন মা ভাবাও যায় না কখনো। সুমিকে এরকম মাতাল অবস্থায় পেয়ে লিন তার আসল রূপ দেখায়। লিন সুমির সঙ্গে রাত কাটাতে চায়, আর তারপরই সুমির এক একটা করে জামা খুলতে শুরু করে। ঠিক সেই সময় ওখানে জো চলে আসে, আর লিনকে এইভাবে দেখে ওকে তো খুবই পেটাতে থাকে। তো জো এর এরকম রূপ দেখে লিন ওখান থেকে পালিয়ে যায়। এরপর জো সুমির কাছে আসে আর ওর জামাগুলোকে ঠিক করে দিতে থাকে, কিন্তু ঠিক সেই সময় সুমি জোকে নিজের অনেক কাছে টেনে নেয়, যেটা দেখে জো তো একদম অবাক হয়ে যায়। আর শুধু তাই নয়, সুমি তখন জোয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। সুমি যখন একটা একটা করে ড্রেস খুলতে শুরু করে, জো নিজের চোখটা বন্ধ করে নিলেও সুমি তো জোকে নিজের খুব কাছে টেনে আনে। তাই জো সেও সুমির সঙ্গে রোম্যান্স করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে লিনকে দেখা যায় ও তখন ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আলাদাই সময় কাটাচ্ছিল। তখনই ও খবর পায় যে কালকে রাতে হোটেল থেকে সুমি আর জো কেউ বেরোয়নি। এটা শুনে লিন তো খুব রেগে যায়, তার মানে হোটেলে ওরা একই সাথে রাত কাটিয়েছে। আর এর আগে লিন তখন ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রোম্যান্স করতে থাকে। এদিকে সুমির যখন ঘুম ভাঙে ও তো খুব অবাক হয়ে যায়, কারণ ও কোন জায়গায় রয়েছে বুঝতে পারছিল না।
তারপর যখন দেখে ওর জামা কাপড়ের এই অবস্থা, এটা দেখে সুমি তো খুবই অবাক হয়ে যায়। ওর তখন মনে পড়ে যায় কালকে রাতে সেই রোম্যান্স করার কথাগুলো, যেগুলো মনে পড়ার পরে সুমি ভাবতে থাকে কালকে রাতে ও এইসব করেছিল। তখনই ওখানে জো চলে আসলে সুমি জোয়ের ওপর তো অনেক রাগ দেখাতে থাকে আর জোকে চরিত্রহীন বলতে থাকে। তখনই সেই হোটেলের একজন হেল্পার এসে বলে যে কালকে রাতে সুমি জামা কাপড় এই ক্লিনার নিজে হাতে চেঞ্জ করে দিয়েছে, কারণ সুমি নিজের জামা কাপড় ভরে বমি করে ফেলেছিল সেই জন্য। এটা শুনে সুমি তো খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে আসলে জো ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করেনি। তখনই ফ্ল্যাশব্যাকে গত রাতের ঘটনা দেখানো হয়, যখনই সুমি জোয়ের অনেক কাছে চলে আসে, জো তখন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে দূরে সরে যায় সুমির থেকে। জো তখন সুমির অনেক কাছে চলে আসে আর যেটা দেখে সুমি তো খুব অবাক হয়ে যায়। জো আসলে সুমিকে ওর জামা কাপড়গুলো দিয়ে দেয় আর তারপরে জো ওখান থেকে চলে যায়। এরপর জো আর সুমি যখন পাশাপাশি দাঁড়িয়েছিল, সুমি বলে চলো এমন একটা ভাব করি যেন কালকে রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। জো তখন বলে সত্যি সত্যি তো কিছু হয়নি, আসলে কালকে ড্রিঙ্ক করে সুমি তো ওকে কিস করেছিল। এটা মনে পড়তেই সুমি তখন জোয়ের মুখটা হাত দিয়ে চেপে ধরে আর ঠিক সেই মুহূর্তে ওখানে একটা হেল্পার আসে, বলে যে কেউ নাকি এসে হোটেলের ভেতরে গন্ডগোল করছে। হোটেলে সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে তার নাকি ফুড পয়জনিং হয়ে গেছে। এরপর সময় এসে দেখে একটা লোক পেট ব্যথায় মেঝেতে ছটফট করছে আর তাদেরই একটা লোক বলছে যে ফুড পয়জনিং হয়েছে এই হোটেলের খাবার খেয়ে, সেই জন্য ওদেরকে 3 কোটি টাকা দিতে হবে তার পরিবর্তে। এসব শুনে সুমাই তো খুব রেগে যায় আর লোকটাকে উল্টোপাল্টা বলতে থাকে, কারণ সুমাই বুঝতে পেরেছে এই সব কিছুই আসলে ওদের প্ল্যান। ওইখানেরই একটা ছেলে সুমাইকে মারতে আসলে জো এসে সুমাইকে বাঁচিয়ে নেয় আর ওদেরকেই পেটাতে থাকে। তখনই দেখা যায় একটা ছেলে যে জোকে চেনে, ছেলেটা তখন জোকে দাদা বলে ডাকছিল। এটা দেখে সুমি খুব অবাক হয়ে যায় যে এই ছেলেটা তার মানে জোকে চেনে। এরপর সুমি যখন নিজের অফিসে বসে কাজ করছিল, ওর তখন এটাই মনে হচ্ছিল যে এই জো সিকিউরিটি গার্ড আসলে ঠিক কে। তখনই একজন এসে সুমিকে জানায় যে মিস্টার জাং এই রেস্টুরেন্টের খাবার খেয়ে পয়জনিং এর ব্যাপারে ঘটনাটা শুনে এসেছে দেখা করতে। সুমি তখন এই মেয়েটাকে আরো বলে দেয় যেন এই মেয়েটা জো এর ব্যাকগ্রাউন্ড জোগাড় করে, মানে জো কোথা থেকে এসেছে, ও কি করতো, এই সমস্ত কিছু। এদিকে জো যখন দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে পুরো হোটেলটাকে গোছাচ্ছিল, তখনই ওখানে মিস্টার জাং চলে আসে। সুমি তখন মিস্টার জাংকে বোঝায় যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিছু লোক ইচ্ছে করে সুমেইয়ের হোটেলের বদনাম করতে চাইছিল, তবে এই ব্যাপারটা এখন মিটে গেছে। জো এর সেই ভাই এসে ওই ব্রেসলেটটা জোকে আবার ফিরিয়ে দেয়, কারণ মারপিট করতে গিয়ে ব্রেসলেটটা হাত থেকে খুলে গিয়েছিল। মিস্টার জাং তখন ওই ব্রেসলেটটা হাতে নিয়ে খুব অবাক হয়ে যায়, সবে মাত্র কিছু বলতে যাবে কিন্তু জো হাত থেকে কেড়ে নিয়ে ব্রেসলেটটা পরে নেয় আর বলে যে আমাকে একটা আঙ্কেল এটা আমাকে গিফট করেছে। আসলে জাং এটা দেখে সব থেকে বেশি অবাক হয়ে যায়, কারণ এই ব্রেসলেটটার অনেক অনেক দাম। একটা সামান্য সিকিউরিটি একজনকে কিভাবে গিফট করতে পারে এত দামি ব্রেসলেট? তবে জাং এখানে কাউকে এই ব্রেসলেটটা যে দামি সেটা বলে না। এই ব্যাপারটা দেখে সুমির আরো বেশি করে সন্দেহ হয় যে এই জো আসলে কে। সেদিনই রাত হয়ে গেলে সুমি জোকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে আর বলে আজ থেকে জো এই ঘরটাতেই থাকবে, না হলে কারোর বিশ্বাস হবে না যে জো আর সুমি ওরা একে অপরের ফিয়ান্সি। তবে আসল সমস্যাটা হচ্ছে ওদের দুজনকে তো একই ঘরে থাকতে হবে আর সুমি কিছুতেই জোয়ের পাশে শোবেই না। এদিকে জোয়ের খুব ইচ্ছা হচ্ছে এই নরম বিছানাটাতে শুতে। জো আর কি করবে, সে বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়তে চায়। সুমি বলে আমাদেরকে কদিন এই নাটকটা চালিয়ে যেতে হবে, কারণ আমার মা বাবা যে কোনো মুহূর্তে আমার ওপর নজর রাখার জন্য এখানে আসতে পারে। তো জো এই সমস্ত কিছুই মেনে নেয়। সুমি তারপর স্নান করতে ওখান থেকে চলে গেলে জো তখন উঠে ঘরের বেশ কিছু ড্রয়ার চেক করতে শুরু করে, কারণ ওর মনে হচ্ছে যে ওর মায়ের মৃত্যুর পেছনে এই ফ্যামিলির কারো না কারোর হাত তো রয়েছেই। পরের দিন সকাল হয়ে গেলে সুমির মা বাড়িতে চলে আসে আর এসে দেখে যে সুমি আর জো এখন বাড়িতে একসাথে থাকছে। এটা দেখে সুমির মা তো সুমির ওপর খুব রেগে যায়, কারণ এই সম্পর্কটা তো সুমির মা কিছুতেই মেনে নিতে পারছে না। ঠিক সেই সময় ওখানে লিন চলে আসে আর জো ওকে উল্টোপাল্টা বলতে থাকে, কারণ জো এখন সুমির সঙ্গে থাকা শুরু করেছে। তখন আরো বলে যে কিছুদিন পরেই একটা বিজনেস পার্টি হতে চলেছে, সেখানে সমস্ত বিজনেসম্যানরাই থাকবে। জো যদি সুমের সঙ্গে এইভাবেই থাকা খাওয়া শুরু করে তাহলে লিন কোনোভাবেই এই টিকিট সুমেকে দেবে না, কিন্তু এই বিজনেস পার্টি অ্যাটেন্ড করা প্রত্যেকটা বিজনেসম্যানেরই খুব দরকার। সুমে বলে যে সে জোয়ের সঙ্গেই ওই বিজনেস পার্টিতে যাবে আর সে নিজেই টিকিট জোগাড় করবে। এদিকে সুমের মা চাইছে যে সুমে যেন লিনের সঙ্গেই ওই বিজনেস পার্টিতে যায়। তখনই ওখানে একটা লোক এসে জোকে বলে আমি টিকিট নিয়ে এসেছি, তাও আবার ভিআইপি। লিন বলে কিন্তু এই টিকিটগুলো তো ফেক, এই টিকিট দিয়ে তোমরা কখনোই ওই পার্টির ভেতরে ঢুকতে পারবে না। কথাটা বলে ওখান থেকে লিন চলে যায়।
তবে জো আর সুমি তো সত্যি সত্যি টিকিট পেয়ে গেছে। এরপর সেই বিজনেস পার্টি দেখা যায়, সেখানে জো আর সুমি খুব সুন্দর করে সেজে চলে এসেছে। ওরা দুজন মিলে যখনই সে পার্টির ভেতরে ঢুকতে যাবে, ওখানেই দাঁড়িয়েছিল লিন আর তার অ্যাসিস্ট্যান্ট। এদের দুজনকে দেখে লিন তখন ওদেরকে অপমান করতে শুরু করে, কিন্তু জো আর সুমি লিনকে তো একদমই পাত্তা দেয় না। ওখানেই তখন সুমির মা আর বাবা চলে আসে আর বলে, ওই ফেক টিকিট দিয়ে তোমরা কিন্তু এই ডিনার পার্টির ভেতরে ঢুকতে পারবে না। জো আর সুমি তখন সবেমাত্র ওই বিজনেস পার্টিতে ঢুকতে যাবে, কিন্তু ওখানকার সিকিউরিটি গার্ড সত্যি সত্যি বলে যে এই টিকিটগুলো নাকি ফেক, তাই এই ফেক টিকিট দিয়ে ওরা কিছুতেই ভেতরে ঢুকতে পারবে না। এটা শুনে তো সুমি খুব অবাক হয়ে যায় আর লজ্জায় পড়ে যায়। সুমির মা তখন জোকে উল্টো পাল্টা বলে যে জো কোথা থেকে নকল টিকিট জোগাড় করে এনেছে। জো তখন ওই সিকিউরিটি গার্ডকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলে, আর ম্যানেজার সাথে সাথে ওদেরকে ভেতরে ঢুকতে পারমিশন দিয়ে দেয়, কারণ যতই হোক জো হচ্ছে একটা বড় কোম্পানির সিইও। এরপর ভিআইপিরা যে রাস্তা দিয়ে ঢোকে, সেই রাস্তা দিয়েই জো আর সুমি ঢোকে, আর ওদের দিকে সবাই তাকিয়ে থাকে। পার্টির ভেতরে জো আর সুমিকে দেখে লিন তো খুব অবাক হয়ে যায় যে ওরা ফেক টিকিট দিয়েও ঢুকে যেতে পারলো। লিন তখন আবারও চলে আসে জোকে উল্টো পাল্টা অপমান করতে। ঠিক সেই সময় ওই পার্টিতে হুয়ান নামের একটা মেয়ে চলে আসে, যার নানার অনেক বড় একটা কোম্পানি রয়েছে, আর সেই কোম্পানির সাথে প্রত্যেকটা কোম্পানি কাজ করতে চায়। হুয়ানকে দেখেই লিন তখন হুয়ানের সঙ্গে কথা বলতে আসে, ওকে পটাতে আসে যাতে ওই কোম্পানির সঙ্গে লিন কাজ করতে পারে, কিন্তু হুয়ান তো লিনকে কোনোভাবেই পাত্তা দেয় না। এদিকে হুয়ান নামের মেয়েটা জোকে অনেক আগে থেকেই চেনে, তাই জোয়ের সঙ্গে কথা বলতে আসে, যেটা দেখে সুমি তো খুব অবাক হয়ে যায়। জো তখন হুয়ানকে সবার সামনে ইগনোর করতে থাকে, কারণ কাউকে এটা বোঝাতে দেওয়া যাবে না যে জো আসলে অনেক বড় কোম্পানির একটা সিইও, কারণ ও তো এখানে সিকিউরিটি গার্ড সেজে রয়েছে সেই জন্য। সুমি তখন হুয়ানকে জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? জো তখন ইশারা করে বলে যে আমি একে চিনি না, কিন্তু এই হুয়ান মনে মনে জোকে অনেক বছর ধরেই পছন্দ করে, তবে সেটা জো জানেও না আর চেনেও না। সুমি তখন জোকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমি ওর ফিয়ান্সি। হুয়ান বলে, তাতে কি হয়েছে, তোমাদের তো আর বিয়ে হয়নি, তার মানে এখানে আমার সুযোগ এখনো আছে। অন্যদিকে সেই মিস্টার জাং একটা লোককে এসে বলে যে এবার তাকে পার্টির ভেতরে যেতে হবে। মিস্টার জাং তারপর সেই পার্টির ভেতরে এসে চ্যারিটি অকশন শুরু করে, মানে কোনো একটা কিছু জিনিসের দাম কত উঠতে পারে, যে সব থেকে বেশি দাম দিতে পারবে সে ওই জিনিসটাকে কিনে নিতে পারবে। এদিকে লিন তো মনে মনে ঠিক করে নিয়েছে সব থেকে দামি দামি জিনিসগুলো ও কিনে নেবে আর সুমিকে গিফট করবে, যাতে সুমির মন জয় করতে পারে ও। আর এদিকে জো তো সামান্য একটা সিকিউরিটি গার্ড, তাই ওর কাছে সেরকম বেশি টাকা পয়সাও থাকবে না, তো ও সুমিকে কিছুই কিনে দিতে পারবে না। তবে জো এখানে দাম দর না করে বুদ্ধি করে লিনকে দিয়ে এই সমস্ত কিছু কিনিয়ে নিচ্ছিল, যাতে লিনের সমস্ত টাকাগুলো এইসব কিনেই চলে যায়। এরপর একটা খুব সুন্দর ডায়মন্ড নেকলেস আসলে জো সেটাকে 50 কোটি টাকা দিয়ে কিনতে চায়, যেটা দেখে সুমি তো একদম অবাক হয়ে যায় যে জো এত টাকা কোথা থেকে পাবে। কিন্তু তখন সবাইকে বলে ও একটা সিকিউরিটি গার্ড আর ও ফেক টিকিট নিয়ে এইখানে ঢুকেছে। ঠিক সেই সময়ই হুয়ান নামের ওই মেয়েটার নানা, মানে যার সব থেকে বড় কোম্পানি রয়েছে, সে ওখানে চলে আসে। এই মিস্টার সেনকে দেখে বোঝা যায় এটা তো সেই সিকিউরিটি গার্ড আঙ্কেল, যার সঙ্গে জো এর অনেক ভালো সম্পর্ক ছিল। জো বলে, আমি কখনো ভাবতেই পারিনি আপনাকে আমি এইভাবে দেখতে পাবো। সেন বলে সে নিজে হাতে লিখে ভিআইপি টিকিট পাঠিয়েছিল জো এর জন্য, তাই এগুলো কোনোভাবেই ফেক হতে পারে না। এটা শুনে লিন তো খুব অবাক হয়ে যায় যে মিস্টার সেন আর জো একে অপরকে চেনে। এরপর সেই মিস্টার সেন আর জো একে অপরের সঙ্গে কথা বলতে বসে। জো বলে, যেদিন মিস্টার জাং এই ব্রেসলেটটা দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তারপরে সেই ভিআইপি টিকিট যেটা হাতে লেখা শুধুমাত্র আমার জন্যই এসেছিল, তখনই বুঝতে পেরেছিলাম যে মিস্টার সেন আর কেউ না, সেটা আমার সেই সিকিউরিটি গার্ড আঙ্কেলই হবে। মিস্টার সেন বলে, তোমার মায়ের মৃত্যুর ব্যাপারে আমার কাছে কিছু খবর আছে। 1 বছর আগে তোমার মায়ের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল ওয়ানলং হোটেল থেকে, যে হোটেলটা সুমেইদের। জো বলে, কিন্তু আমার মায়ের মৃত্যুটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু ছিল না। আমি এটাও জানতে পেরেছিলাম যে কোনো একটা লোক আছে আমার মায়ের মৃত্যুর পেছনে। সেন বলে, তোমার মায়ের মৃত্যুর পেছনে আমি ইনভেস্টিগেট করব। আমি যা খবর পাবো সেটা তোমাকে জানাবো, কারণ অনেক বছর আগে তোমার মা আমার কোম্পানিকে অনেক সাহায্য করেছিল। কিন্তু আমার যে নাতনি রয়েছে হুয়ান, তাকে একটু তোমাকে খেয়াল রাখতে হবে। ও এখানে সেরকম কাউকে কিছু চেনে না, সবেমাত্র বিদেশ থেকে এসেছে। তখনই ওখানে হুয়ান নামের ওই মেয়েটা চলে আসে আর বলে, কেন আমি কি বড় হইনি, তুমি আমার খেয়াল রাখার জন্য অন্য কাউকে ঠিক করছো? জো তখন হুয়ানের অনেক কাছাকাছি আসে আর বলে, তুমি ভাবলে কি করে তোমার খেয়াল রাখবো আমি? এটা শুনে হুয়ান তো খুব রেগে যায় জো এর ওপর। তো তখন মিস্টার সেনকে বাই জানিয়ে ওখান থেকে চলে যায়।
হুয়ান তখন ওর নানা মানে মিস্টার সেনকে বলে যে না না, আমার না এই জোকে অনেক ভালো লাগে। ও আমাকে চিনতে পারছে না, কিন্তু বিদেশে ও আর আমি একই স্কুলে পড়তাম। ও আমার থেকে সিনিয়র ছিল, সেই জন্য হয়তো আমাকে কখনো লক্ষ্য করেনি। আমার ওকে খুব ভালো লাগে নানা। এটা শুনে মিস্টার সেন বেশ খুশি হয়ে যায়। এরপর জো আর সুমেইকে একসাথে দেখা যায়। সুমেই তখন জোয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। সুমেই বলে, ওই হুয়ান নামের মেয়েটা আসলে কে বলো তো, আর তুমি ওকে চিনলে কি করে? আসলে সুমেই এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে অন্য একটা মেয়ে জোয়ের এত কাছাকাছি আসছে। জো বলে যে আমি আসলে ওকে চিনি না, কিন্তু সুমেই তো জোয়ের কোনো কথাই বিশ্বাস করে না। সেদিনে রাত হয়ে গেলে জো এসে যখন লিভিং রুমে বসেছিল, সুমেই এসে বলে, তুমি এখনো ঘরে যাওনি কেন, এখানে বসে আছো কেন? জো বলে, বড়লোকদের বাড়ির সোফাগুলো আসলে অনেক সুন্দর হয়, তাই বসে আছি। সুমেই বলে, আচ্ছা আমার এটা কেন মনে হচ্ছে যে তুমি সিকিউরিটি গার্ড সাজার নাটক করছো, তুমি আসলেই সাধারণ কেউ নও। জো তো এই কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। হঠাৎ করেই তখন ওখানে কারেন্ট চলে যায়, আর এত জোরে বিদ্যুৎ চমকে ওঠে যেটাতে সুমেই খুব ভয় পেয়ে যায় আর সোজা জোয়ের কোলের ওপর এসে পড়ে। আর সেই জন্য জো আর সুমেই দুজনে খুবই কাছাকাছি চলে আসে। সুমেই তো তখন অনেক লজ্জা করছিল, সেই জন্য জো ওখান থেকে উঠে চলে যায় তাড়াতাড়ি। জো তখন বাইরে বেরিয়ে দেখে যে বাইরে তো অনেক বৃষ্টি পড়ছে, আর এদিকে সুমেই বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ ডাকছিল বলে খুবই ভয় পাচ্ছিল। জো তারপর আবারও যখন ঘরে চলে আসে, দেখতে পায় যে সুমেই প্রচন্ড ভয়ে বাথটাবের ভেতরে বসে রয়েছে। জো তখন খুব কাছে এসে জিজ্ঞাসা করে, বিদ্যুৎ চমকালে তুমি খুব ভয় পাও? সুমেই বলে, এরকমই এক ঝড়ের রাতে আমার মা মারা গিয়েছিল, তারপর থেকেই আমি খুব ভয় পাই। জো তখন সুমেইয়ের গালে হাত বুলিয়ে দেয় আর বলে, ভয় পেও না, আমি তো আছি এখানে। কথাটা বলে জো তখন সুমেইকে ওই বাথটাবের ভেতর থেকে উঠে নিয়ে আসে, আর সেই জন্য ওরা দুজনের ভীষণ কাছাকাছিও চলে আসে। খুব লজ্জা পেয়ে আর নার্ভাস ফিল করে সুমেই ওখান থেকে চলে যায়, আর জো এখানেই স্নান করা শুরু করে। যেহেতু বিদ্যুৎ চমকালে খুব ভয় পায় সুমেই, তাই সুমেই স্নান ঘরের বাইরে দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জো স্নান করছে। সুমেই বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার দিকে তাকাচ্ছি না, আমার খুব ভয় করছে বলে আমি এখানে দাঁড়িয়েছি। তবে জো এর এই দারুণ ফিগার দেখে সুমেইর তো অনেক নার্ভাস লাগছিল। পরের দিন জো কোথাও একটা পড়ে গিয়ে পিঠে ব্যথা পেয়েছিল, সেই জন্য সুমেই ওর পিঠে ওষুধ লাগিয়ে দেয়। এদিকে জামা কাপড় খুলতে হচ্ছে সুমেইর সামনে, এটা ভেবে তো জোয়ের খুব লজ্জা করছে। আর এভাবে আস্তে আস্তে ওরা দুজনকেই কিন্তু ভালোবাসতেও শুরু করে দিচ্ছে, সেটা ওরা নিজেরাও বুঝতে পারছে না। তখনই মিস্টার সেন ফোন করে জোকে আর বলে, তোমার মায়ের মৃত্যুর পেছনে আসলে কে আছে সেটা আমি জানতে পেরে গেছি। এটা শুনেই জো চলে আসে মিস্টার সেনের বাড়িতে ওর সঙ্গে দেখা করতে, কিন্তু মিস্টার সেনকে তখন কেউ একজন অ্যাটাক করছিল। জো তখন ছুটতে চলে আসে মিস্টার সেনের কাছে, আর মিস্টার সেন তখন খুবই ছটফট করছিল যন্ত্রণায়, আর বারবার করে বলছিল যে আমার নাতনি হুয়ানের প্লিজ খেয়াল রেখো। কথাটা বলেই মিস্টার সেন ওখানেই মারা যায়। মিস্টার সেনের ফিউনারেলে এসে হুয়ান তখন খুবই কান্না করছিল, কারণ ও ওর নানাকে খুব ভালোবাসতো। এরপর জো সমস্ত সত্যিটা সুমেইকে জানিয়ে দেয় যে ও সিকিউরিটি গার্ড সেজে সুমেইয়ের হোটেলের বাইরে এতদিন সেজেছিল। আসলে ওর মায়ের মৃত্যুর পেছনে আসল কারণটা জানতে চায়। এটা জানতে পেরে সুমেই খুব অবাক হয়ে যায়। ও যেটা সন্দেহ করছিল সেটাই, যে আসলেই জো সিকিউরিটি গার্ড নয়। তখনই একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে ওদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই সময় সুমেইয়ের মেমোরিতে কিছু একটা ঘটনা মনে পড়ে যায়। একবার কোনো একটা পাথরের ওখানে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আর সেটা করছিল জোয়ের মতো দেখতে কেউ একজন। তারপরে হসপিটালে সুমেইয়ের যখন জ্ঞান ফিরেছিল, ও দেখতে পেয়েছিল জো ওর সামনেই বসে আছে। যে ব্যাপারগুলো দেখে সুমেই খুব অবাক হয়েছিল। আবারও প্রেজেন্ট দেখানো হয়, গাড়ি অ্যাক্সিডেন্টে জো আর সুমেই কারোরই কোনো ক্ষতি হয়নি। তবে সুমেইয়ের এই পুরনো ঘটনাটা মনে পড়ার পর থেকে বুঝে গেছে যে জো আসলে একটা ডেঞ্জারাস, তাই জো এর কাছাকাছি কোনোভাবেই যাওয়া যাবে না। এর পরের দিন থেকে জো যখনই সুমেইয়ের সঙ্গে ভালো করে কথা বলতে আসে, সুমেই তো কোনোভাবেই জো এর সঙ্গে কথা বলে না। সুমেই বলে, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু জো কিছুতেই যেতে চায় না। সুমেই বলে, তুমি কি মনে করেছো আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম বলে তোমাকে কোনোদিনও চিনতে পারবো না? আমি তোমার আসল রূপটা দেখে নিয়েছি, তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আর আমাদের এগ্রিমেন্ট এখানেই শেষ হয়ে যাবে। তো খুব অবাক হয়ে বলে, তোমার কাছে আমার কোনো দাম নেই, তুমি শুধুমাত্র এতদিন আমাকে ইউজ করে গেছো এইভাবে। সুমেই বলে, হ্যাঁ আমি একজন বিজনেসম্যান, তাই আমার মাথায় অনেক বুদ্ধি, আমি সবকিছুই বিজনেসের নজরেই দেখি। জো বলে, তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কি হয়েছে তোমার? কিছু জিনিস নিয়ে তুমি যদি বিচলিত থাকো তাহলে তুমি সেটা আমাকে বলো। সুমেই বলে, তুমি কি লুকাচ্ছ আমার থেকে সেটা আগে তুমি বলো। জো বলে, এতদিন আমি তোমার কাছ থেকে যা যা লুকিয়েছি সমস্ত সত্যিটা তো বলেই দিয়েছি, আর কখনো কোনো মিথ্যে কথা আমি তোমাকে বলবো না।
সুমেই মনে মনে ভাবে তাহলে ওর যে পুরনো কথাটা মনে পড়ে গেছে, সেখানে তো জোকেই দেখেছিল। জো তখন সুমেইকে শক্ত করে জড়িয়ে ধরে। সেদিন রাত হয়ে গেলে জো আর সুমেই যখন একই ঘরে শুয়েছিল তখন কারোরই কোনো ঘুমই আসছিল না। সুমেই ভাবে আমি কি ওই পুরনো কথাগুলো জোকে জিজ্ঞাসা করব। জো তখন নিজেই জিজ্ঞাসা করে, তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলতে চাও। সুমেই বলে, না, ওকে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়েছে। পরের দিন সকাল হয়ে গেলেই দেখা যায় যে হুয়ান নিজের সমস্ত দামি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছে সুমেইয়ের বাড়িতে। আজ থেকে ও এখানেই থাকবে বলে ঠিক করেছে, যেটা জানতে পেরে জো খুব অবাক হয়ে যায়। হুয়ান বলে, আমার নানা তোমাকে বলেছিল আমার খেয়াল রাখতে, আর সেই জন্যই আমি তোমার সাথে থাকতে চলে এসেছি, যাতে তুমি আমার খেয়াল রাখতে পারো ভালো করে। এদিকে হুয়ান যেখানে এসেছে সেটা একদমই পছন্দ করছে না সুমেই। এদিকে হুয়ানের অনেক বড় কোম্পানি রয়েছে বলে সুমেইয়ের মা হুয়ানকে তো খুবই খাতির যত্ন করছিল। রাজিও হয়ে যায় যে হুয়ান এখানেই থাকবে। সেদিনই রাত হয়ে গেলে দেখা যায় যে সুমেই আর জো যে ঘরে শোয় সেই ঘরেই এসে হুয়ান বসে রয়েছে আর নাটক করছে যে নানা মারা যাওয়ার পর থেকেই ওর খুব ভয় করছে। জো তখন হুয়ানের পাশে বসে আর বলে, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, আর এই বাড়িতে তো অনেক লোক আছে, তাই তোমার কোনো সমস্যা হবে না। হুয়ান তখন জোয়ের হাতটা ধরে বলে, তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। ঠিক সেই সময় ওখানে সুমেই চলে আসে আর ওদের দুজনকে এইভাবে দেখতে পেয়ে যায়, যেটা দেখে সুমেই তো খুব রেগে যায়। হুয়ান এখানে শুধুমাত্র জোয়ের সঙ্গেই ঘরে থাকতে চাইছে। জো তখন সুমেইকে বলে, আমরা দুজন মিলেই আজকে হুয়ানের সঙ্গে এই ঘরে থাকবো। যেটা শুনে হুয়ান তো খুব অবাক হয়ে যায়, কারণ ও শুধুমাত্র জোয়ের সঙ্গে এখানে থাকতে চেয়েছিল। এরপর ওরা তিনজন মিলে সেই একই বিছানায় শুয়ে পড়ে আর হুয়ানের এটা দেখে খুব রাগ হয়ে যায় যে জো ওর পাশে শোয়নি। সুমেই যখনই পাশ ফিরে অন্যদিকে ঘোরে তখনই ও জোয়ের খুব কাছাকাছি চলে আসে আর ওরা দুজন তখন দুজনকে হাঁ করে দেখতে থাকে। আর এইভাবেই রাতে দুজনে ঘুমিয়েও যায়। পরের দিন লিন হুয়ানকে ডেকে পাঠায় আর লিন তখন হুয়ানকে বলে যে হুয়ান আর লিন দুজন মিলে যদি জো আর সুমেইকে আলাদা করতে পারে তাহলে লিন সুমেইকে খুব সহজেই বিয়ে করতে পারবে আর হুয়ান সেও জোকে পেয়ে যাবে। তাই ওদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে আর এটাতে হুয়ান রাজিও হয়ে যায়। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন ওদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায় আর সেই জন্য জো সুমেই দুজনেরই মন খুব খারাপ, কারণ ওরা আর একসঙ্গে থাকতে পারবে না, কারণ একসঙ্গে ওরা এতদিন থাকতো সেটা শুধুমাত্র এই কন্ট্রাক্টের জন্য। আজকে এটা শেষ হয়ে যাওয়ার পরে ওরা তো আর এতটা ক্লোজ থাকতেও পারবে না। এই কন্ট্রাক্টের জন্যই তো ওরা এতটা বেশি কাছাকাছি এসেছিল। জো তখন এই কন্ট্রাক্ট পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তারপর জোকে এখানে রেখেই সুমেই চলে যায়। তখন জোয়ের খুবই কষ্ট হচ্ছিল সুমেইয়ের জন্য। এরপর ওই হোটেল থেকে জো যখন অনেক ড্রিঙ্ক করে বেরোয় ঠিক তখনই হুয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। সেই সিকিউরিটির কাছ থেকে হুয়ান তখন জোকে নিজের কাছে নিয়ে নেয় আর ওদের দুজনকে একসঙ্গে পেছন থেকে দেখতে পেয়ে যায় সুমেই। হুয়ান তারপর জোকে নিয়ে চলে আসে আর একটা হোটেলের রুমে। হুয়ানের মতলব ভীষণ খারাপ। ও জো যখন প্রচন্ড মাতাল তখনই ওর সুযোগ নিতে চাইছিল। ওরা দুজনে রুমের ভেতরে কি করছে এটা দেখার জন্য সুমেই রুমের ভেতরে ঢুকতেই দেখে ওখানে কেউ নেই। তবে হঠাৎ করে হিলটা মচকে গেলে ও পড়েই যাচ্ছিল আর ঠিক সেই সময়ই ওখানে জো চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। সুমেই এতক্ষণ ভাবছিল যে ঘরের ভেতর নিশ্চয়ই জো আর হুয়ান রোম্যান্স করছে আর এটা দেখার জন্যই তো সুমেই এখানে নজর রাখতে এসেছিল। ঠিক সেই মুহূর্তে অনেকগুলো রিপোর্টার ওই রুমের ভেতরেই ঢুকে পড়ে আর ওদের দুজনকে এইভাবেই ছবি আর ভিডিও তুলতে থাকে। রিপোর্টাররা তখন ওদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে ওরা কি আসলে রিলেশনশিপে আছে কিনা, কারণ ওরা তো একই ঘরে ছিল। সুমেই তখন অজান্তেই রিপোর্টারদের সামনেই জোকে কিস করে বসে। তাতে সবার কাছে এটা খুব পরিষ্কার হয়ে যায় যে ওরা আসলেই রিলেশনশিপে রয়েছে। জো তখন বলে, আপনারা দেখতেই পেলেন যে আমরা আসলেই রিলেশনশিপে রয়েছি, তো আমার মনে হয় না আপনাদের আর কোনো প্রশ্ন আছে। তো রিপোর্টাররা আর কোনো প্রশ্ন না করেই ওখান থেকে বেরিয়ে যায়। সুমেই বলে, তুমি তাহলে মাতাল হওয়ার নাটক করেছিলে? জো বলে, আমি সবকিছুই তোমার জন্য করেছি, তোমাকে দেখিয়ে দেখিয়েই করেছি। আমাদের মধ্যে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো কি হয়েছে, এখন সবাই জানে তুমি আর আমি কাপেল। সুমেই বলে, সবকিছুই বুঝলাম, কিন্তু হুয়ান কোথায়? ও তো তোমার সঙ্গেই এই রুমের ভেতরে ঢুকেছিল। দুজনে তখন এসে দেখে যে ওখানেই হুয়ান ঘুমিয়ে গেছে, যেটা দেখে খুবই হাসতে থাকে সুমেই। সুমেই ভাবছিল যে জো আর হুয়ান বুঝি এই ঘরেই রোম্যান্স করছে। পরের দিন সকাল হয়ে গেলেই সুমেইকে সুমেইয়ের মা এসে হোটেলে সবার সামনে চড় মারে, কারণ সুমেইয়ের মা জানতে পেরেছে যে জোকে সবার সামনে সুমেই কিস করেছে।
আর সেটা সুমের মা তো কোনোভাবেই মেনে নিতে পারেনি। সবার সামনে এরকম চড় মারার জন্য সুমেই তো ওর মায়ের ওপর খুবই রেগে যায়। তখনই ওখানে জো চলে আসে আর এই অন্যায়ের প্রতিবাদ করতে থাকে। জো বলে যে সুমেই অনেকদিন আগেই 18 বছর বয়স পার করে এসেছে। এখন ওর পার্সোনাল লাইফে কার সঙ্গে সম্পর্কে যাবে না যাবে সেটা সম্পূর্ণ সুমের ব্যক্তিগত ব্যাপার। সেখানে সুমের মা বাবা এখানে কোনো রকমের কিছু করতেও পারবে না, বলতেও পারবে না। আর যদি কোনো অপরাধ ওরা করেও তাহলে সুমেই পুলিশের কাছে যেতে পারবে। তো পুলিশের নাম শুনেই সুমের মা নিজেই ভয় পেয়ে যায়। অন্যদিকে জোয়ের যমজ ভাই উয়েকে দেখা যায় এই উয়ে কিন্তু আসলে খুব শয়তান, আর এতগুলো মাস ধরে ও জোয়ের ওপর দূর থেকে নজর রাখছিল। আর এই ছেলেটা হচ্ছে উয়ের অ্যাসিস্ট্যান্ট, যে সবসময় উয়েকে বিভিন্ন রকমের কুমতলব দিয়ে সাহায্য করে। এমনই একদিন রাতে জো আর সুমেই যখন বাড়িতে ফিরে আসে তখনই সুমের মা একটা ড্রিঙ্কস নিয়ে আসে ওদের সামনে আর বলে, আমি নিজের হাতে এটা তোমার জন্য বানিয়েছি জো, তুমি সারাদিন অনেক খাটাখাটনি করো তো সেই জন্য তোমার জন্য করেছি। আর সেটা জোকে একাই খেতে বলে, এটা যেন সুমেইকেও না দেয়, কারণ সুমের জন্য অন্য রকমের স্যুপ সুমের মা নাকি বানিয়ে রেখেছে আলাদা করে। এই স্যুপটা জো খেয়েও নেয়, কিন্তু সুমের মার মুখ দেখেই বোঝা যায় এই স্যুপে নিশ্চয়ই কিছু মেশানো রয়েছে। এরপর জো যখন ঘরের ভেতর চলে আসে ওর শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। আসলে ওই স্যুপটা খাওয়ার জন্যই এমন হচ্ছে জোয়ের এমন অবস্থা দেখে সুমের তো খুবই চিন্তা হচ্ছিল। জো বলে ওই স্যুপটার মধ্যে নিশ্চয়ই কিছু ছিল। সুমে যখন আসে জোয়ের কি হয়েছে দেখতে, তো জো তখন সুমের ভীষণ কাছে চলে আসে। জো বলে, আমি তোমাকে একটা কথা কোনোদিনও বলিনি, তবে আজকে বলতে চাই, আমি তোমাকে আসলে খুব ভালোবাসি আর আমি তোমার সঙ্গে একসাথেই আমার প্রত্যেকটা দিন কাটাতে চাই। এটা শুনে সুমেই তখন জোকে নিজে থেকে কিস করে আর তারপরে ওদের দুজনের মধ্যে শুরু হয় রোম্যান্স। আর সারা রাত ধরে ওরা এরকমই দারুণ রোম্যান্স করতে থাকে। আর সুমেই সে খুব ভালোভাবেই জোকে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন সকালে জো যখন আবারও নিজের কাজে চলে আসে সেই সময় ও গ্লাসে জল খায়, আর জল খাওয়ার পর থেকে ও অদ্ভুতভাবেই চোখে কিছু দেখতে পাচ্ছিল না, আর ওখানেই ও অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সেই লিনকে দেখা যায়, লিন চলে এসেছে জোয়ের যমজ ভাই উয়ের সঙ্গে দেখা করতে। লিন বলে, আমি আপনার কথা মতো ওই ওষুধটা জোকে খাইয়ে দিয়ে অন্ধ করে দিয়েছি আর অজ্ঞান করে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে দিয়ে আপনি এগুলো কেন করাচ্ছেন। সেই সময় উয়ে নিজের মুখ দেখালে লিন তো একদম অবাক হয়ে যায়, কারণ উয়ে আর জো পুরো একই রকম দেখতে। এই জন্য লিন প্রথমে উয়েকে দেখে ভাবে যে এটাই চৌ। উয়ের অ্যাসিস্ট্যান্ট একটা ওষুধ লিনকে দিয়ে বলে, এই ওষুধটা সুমেইকে 2 দিন পর পর খাওয়াতে হবে কোনোভাবে। অন্যদিকে জোকে দেখা যায় ও তো এখন কিছুই চোখে দেখতে পাচ্ছে না, সেই জন্য সুমেই ওর খেয়াল রাখছে। এই সময় লিন এসে সুমেইকে কিডন্যাপ করে ওখান থেকে নিয়ে চলে যায়, আর জো কিছু দেখতে পায় না বলে ওখানে কিছু বুঝতেও পারে না। এরপর লিন সুমেইকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে আর ওর সারা শরীরে হাত বোলাতে থাকে। সেই সময় সুমের জ্ঞান ফিরে আসলে লিন পকেট থেকে সেই ওষুধটা বের করে, আর ওইটাই তখন ও সুমেইকে জোর করে খাওয়াতে থাকে, কিন্তু সুমেই তো কিছুতেই খেতে চায় না। ঠিক সেই সময় ওখানে জো চলে আসে আর লিনকে মারে। লিন বুঝতে পারে যে জো এতক্ষণ অন্ধ সাজার নাটক করছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সকালবেলা জলটা খেতে গিয়েও জো ওই জলটা খায়নি। এটা শুনে লিন তো খুব রেগে যায় আর বুঝতে পারে যে জোয়ের আসলে অনেক বুদ্ধি। কিন্তু তখন কথায় কথায় বলে দেয় যে এই ওষুধটা খেলে ও আমাকে বলেছে যে তুমি অন্ধ হয়ে যাবেই, তাহলে তুমি অন্ধ না হয়ে কি করে সব দেখতে পাচ্ছ। এটা শুনে জো বুঝতে পারে যে লিন এখানে একা নয়, লিনকে নিশ্চয়ই কেউ একজন এই সমস্ত কিছু করতে বলছে। এরপর লিন ওখান থেকে পালিয়ে যায় আর জো তখন সুমেইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ সুমেই খুবই ভয় পেয়ে গেছে। সুমেই বলে, ও আমাকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছিল, আমি জানি না ওটা আমাকে কেন খাওয়াচ্ছিল। জো তখন ওখান থেকেই একটা ছোট ট্যাবলেট হাতে তুলে নেয় আর বলে, এটা আমি পরীক্ষা করতে পাঠাবো, এটা কিসের সেটা আমাকে জানতে হবে। এরপর সেই ওষুধের রিপোর্টটা জো হাতে পায়। এই ওষুধটা আসলে কারোর মেমোরিকে পুরোপুরি মুছে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। মানে জোয়ের যমজ ভাই উয়ে চাইছিল যে সুমেই যেন সমস্ত স্মৃতি ভুলে যায়। এরপর জো এসে এই সমস্ত কিছু জানিয়ে দেয় সুমেইকে। সুমেই বলে যে লিন কেন চাইবে আমার মেমোরি চলে যাক। সুমেই বলে যে আমি একদিন একটা ইনসিডেন্ট দেখেছিলাম, তবে সেটা স্মৃতিশক্তি আমি হারিয়েও ফেলেছিলাম। কিছুদিন আগে আমার সেটা মনেও পড়েছে। জো বলে, কি মনে পড়েছে? আচ্ছা, তুমি কি দেখেছিলে আমার মাকে কেউ খুন করেছিল? সুমেই বলে, হ্যাঁ আমি এটা দেখেছিলাম, তবে এটা যে করেছিল তার মুখটা অনেকটা তোমার মতো ছিল। এটা শুনে জো তো একদম অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই কাজটা অন্য কারোর নয়, জোয়েরই যমজ ভাই উয়ের। জো তখন বলে, আমার একটা যমজ ভাই রয়েছে যার নাম উয়ে। ছোটবেলা থেকে ও আমাকে কখনোই পছন্দ করতো না। ওর আর আমার মধ্যে পার্থক্য শুধুমাত্র আমার কোমরে একটা জন্ম দাগ রয়েছে আর ওর সেটা নেই।
তুমি আমার কথা শোনো, তুমি সবসময় খুব সাবধানে থাকবে। আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবই, কথাটা বলে জো ওখান থেকে চলে যায়। এরপর উয়েকে দেখা যায় আর জো তখন ওর যমজ ভাই উয়ের কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুই কি আমাদের মাকে খুন করেছিস? উয়ে বলে, আমার এই ব্যাপারে কিছুই বলার নেই। জো বলে, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুই কি আমার মাকে খুন করেছিস? উয়ে বলে, আমি মাকে খুন করিনি, আমি তো শুধুমাত্র মাকে হালকা ধাক্কা মেরেছিলাম, আর তারপর ব্যালেন্স রাখতে না পেরে মা নিজেই পড়ে গিয়েছিল। এটা শুনে জো খুব রেগে যায় আর উয়েকে মারে, আর এভাবে দুই ভাইয়ের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়। এরপর উয়েকে দেখা যায় উয়ে আজকে জো এর মতো করে সাজছে আর জো এর সমস্ত কিছু ব্যবহার করছে যাতে সবাই উয়েকে দেখে জো ভাবে। সেই সময় হসপিটালে ছুটতে ছুটতে সুমেই আসে জো এর সঙ্গে দেখা করতে, কিন্তু সুমেই তো জানেই না যে এটা আসলে উয়ে। তবে এখন আসল জো কোথায় আছে সেটা কিছুক্ষণ পরেই জানা যাবে। সুমেই বুঝতেই পারছে না যে সে নিজের ভালোবাসার মানুষ জো ভেবে উয়েকে জড়িয়ে ধরে আছে। জো তখন মিথ্যে গল্প বানায় যে আমি উয়ের সঙ্গে দেখা করতে গেছি, উয়ে তখন আমায় সত্যিটা জানিয়েছে। মায়ের সঙ্গে ওর ঝামেলা লেগে গিয়েছিল আর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, আর সেই ধাক্কাধাক্কিতেই মা ভুল করে ব্যালেন্স রাখতে না পেরে পাহাড় থেকে পড়ে যায়। আসলে এখানে উয়ের কোনো দোষ নেই, সেটা আমি বুঝতে পেরেছি। সুমেই বলে, যদি তাই হয় তাহলে তোমার যমজ ভাই উয়ে আমাদের দুজনের ক্ষতি কেন করতে চাইছিল? জো বলে, আমার মনে হয় আমি যা ভালোবাসি ও সেই সমস্ত কিছুই আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, সেই জন্যই। তুমি চিন্তা করো না, ও এখন আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, যদিও করে তাহলে সেটা ওর জন্য ভালো হবে না। তো এসব মিথ্যে কথা বলেই জো মানিয়ে নেয় সুমেইকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে দুজনের যখন ফাইট চলছিল অ্যাক্সিডেন্টের জন্য ও নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর এটা যখনই উয়ে দেখতে পায় ও আর ওর অ্যাসিস্ট্যান্ট মিলে প্ল্যান করে যে উয়ে এখন থেকে জো সাজবে, আর জো কোথায় আছে কিভাবে আছে সেটা কাউকে জানতেও দেবে না। এই জন্য উয়ের যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সে জোকে এটা বোঝায় যে জো এর আসল নাম হচ্ছে উয়ে। যেহেতু জো এখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই জো বিশ্বাস করে যে ওই আসলে উয়ে। সেই অ্যাসিস্ট্যান্ট তখন একটা ওষুধ জোকে খেতে বলে, এটা খেলে নাকি জো এর সমস্ত স্মৃতি অনেক তাড়াতাড়ি মনে পড়ে যাবে। আসলে এই ওষুধটা মেমোরি আর কোনোদিনও যাতে ফিরে না আসে সেটা, তবে জো তো এত কিছু না বুঝে সেই ওষুধটাই খায়। জো বলে, আচ্ছা আমার নাম তো না হয় উয়ে সেটা আমি জানলাম, কিন্তু আমি মানুষ কিরকম? অ্যাসিস্ট্যান্ট বলে, তোমরা আসলে দুই ভাই যমজ, তার মধ্যে তুমি বড় আর তোমার ছোট ভাই জো। তোমার পরিবারের সবাই জোকে বেশি পছন্দ করে আর ছোট থেকে তোমাকে সবাই অপছন্দ করে, সেই জন্য তুমি নিজের মাকে ধাক্কা মেরে খুন করে ফেলেছো। এটা শুনে জো একদম অবাক হয়ে যায় আর কিছুতেই বিশ্বাস করতে পারে না যে ও আসলে এত খারাপ মানুষ যে নিজের মাকেও ধাক্কা মেরে খুন করে ফেলে দিয়েছে। এটা ভেবে জো তো খুবই কষ্ট পেতে থাকে মনে মনে। অন্যদিকে সুমেই আর উয়েকে দেখা যায় ওরা দুজন একসঙ্গে ডিনার করতে বসেছে, আর সেই সময় উয়ে বাদাম খাচ্ছিল, যেটা দেখে সুমেই খুব অবাক হয়ে যায় আর বলে, তোমার না পিনাটে অ্যালার্জি রয়েছে? এটা মনে পড়তেই উয়ে তখন নাটক করে ওর বমি পাচ্ছে আর ও ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। এই ব্যাপারটা সুমেই কেমন যেন একটা লাগে। আসলে পিনাট খেয়ে জোয়ের অ্যালার্জি থাকলেও উয়ের কিন্তু অ্যালার্জি নেই, আর এই ব্যাপারটা হঠাৎ করেই উয়ে ভুলে গিয়েছিল, সেই জন্য পিনাট খেয়ে ফেলেছে সুমেইয়ের সামনে। সুমেই তখন আসে ওয়াশরুমের ভেতরে উয়ে কি করছে এটা দেখার জন্য। উয়ে তখন নাটক করে বমি করার ভান করে, আর বাইরে থেকে সুমেই সেটাই ভাবে যে উয়ে ওয়াশরুমের ভেতরে বমি করছে। এরপর উয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জোয়ের কথা জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি জোকে এটা বুঝিয়ে দিয়েছি যে ও আসলেই খুব খারাপ মানুষ, ও নিজের মাকে নিজের হাতে খুন করেছে। এটা জানার পরে জো খুব কষ্টে আছে। উয়ে বলে ওই ওষুধটা যেন জো প্রত্যেক দিন খায়, সেটা খেয়াল রাখবে। কথা বলে উয়ে যখনই বাইরে বেরিয়ে আসে দেখতে পায় সুমেই ওখানেই দাঁড়িয়ে আছে। উয়ে যখন সুমেইকে ছুঁচ্ছে তখন সুমেই কোনোভাবেই যেন এই ছোঁয়াটা ভালো লাগছে না। কোনো না কোনোভাবে সুমেইর যেন মনে হচ্ছে ও যে মানুষটাকে ভালোবাসে এই মানুষটা সে নয়। এরপর উয়ে অনেক কাছাকাছি চলে আসে সুমেই আর সুমেইর সঙ্গে রোম্যান্স করতে চায়, কিন্তু সুমেই কিছুতেই সেটা অ্যালাউ করে না আর বলে যে আজকে আমার এসব একদম ভালো লাগছে না, তার সাথে সাথে আমার শরীরটাও ভালো নেই। সুমেই বলে, আচ্ছা কেন আমার হসপিটাল থেকে ফিরে আসার পর এটা মনে হচ্ছে যে তুমি অনেক বদলে গেছো? কেন এটা মনে হচ্ছে আমি যাকে ভালোবাসি তুমি সেই মানুষটা নও? জো বলে, আমি জানি না তোমার এটা কেন মনে হচ্ছে, কিন্তু আমি তোমার সেই ভালোবাসার মানুষ। কিন্তু এইসব কথাগুলো সুমেই তেমন একটা ভালো লাগে না আর ও ওখান থেকে চলে যায়। সুমেই তখন সবেমাত্র বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে দরজাটা খোলে, কিন্তু দরজা খুলতেই ও দেখতে পায় ওখানে জো এসেছে। জোকে এখানে দেখে সুমেই খুব অবাক হয়ে যায়, কারণ সুমেই ভাবছে এটা জো নয়, এটা উয়ে।
জোয়ের তখন হালকা কিছু স্মৃতি মনে পড়ে যায় যে এরকমই বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, সেই সময় ও সান্ত্বনা দিয়েছিল সুমেইকে যাতে সুমেই ভয় না পায়। আর ঠিক তেমনটাই জো আজকেও করে, সুমেইকে জড়িয়ে ধরে বলে ভয় পেও না। সুমেই তখন নিজের থেকে জোকে দূরে সরিয়ে দেয়, কারণ ও তো জানে না এটা আসল জো যখন সুমেইকে এইভাবে জড়িয়ে ধরেছিল তখন সুমেইর এই জড়িয়ে ধরা এই ছোঁয়াটা খুব চেনা চেনা লাগে, আর মনে মনে ভাবে কেন আমি এর থেকে জোয়ের ছোঁয়াটা পাচ্ছি। ঠিক সেই সময় ওখানে উয়ে চলে আসে আর জোয়ের থেকে সুমেইকে নিজের কাছে টেনে নেয়, বলে তুই এখানে কি করছিস, তোর সাহস কি করে হলো তুই এখানে এসেছিস। জো বলে আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে চলে এসেছি। আসলে জোয়ের কোনো কিছুই মনে পড়েনি, তবে কিছু হালকা স্মৃতি মনে পড়ায় ও এইখানে চলে এসেছে। উয়ে সুমেইকে ঘরের ভেতর নিয়ে দরজাটা বন্ধ করে দেয়, আর ওখানে জো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। বুঝতে পারে না যে ও আসলেই কি এতটাই খারাপ মানুষ যে কেউ ওকে পছন্দ করে না। ঘরে এসে উয়ে সুমেইকে বলে আমি যখন তোমার কাছে থাকবো না তুমি কখনোই ওর সাথে দেখা করবে না। সুমেই বলে তোমার কি হয়েছে জো, তুমি আমাকে এরকমভাবে শক্ত করে ধরেছো কেন, আমার ব্যথা লাগছে। উয়ে তখন সুমেইকে বোঝায় যে জো আসলে সুমেইর জন্য ক্ষতিকর, তাই ওর থেকে যেন সবসময় দূরে থাকে সুমেই। পরের দিন জো যখন আবারও সেই হোটেলে সিকিউরিটি গার্ডের কাজে চলে আসে তখনই ওর সেই পুরনো বন্ধু ওর সঙ্গে কথা বলতে আসে আর জড়িয়ে ধরে, কারণ সেই বন্ধু অনেক দিনের ছুটিতে দৌড়েছিল। কিন্তু জো এই ছেলেটাকে চেনে না, সেই জন্য ইগনোর করতে থাকে। ছেলেটাও খুব অবাক হয়ে যায় জোয়ের এরকম ব্যবহার দেখে। এসব দৌড়ে দাঁড়িয়ে সুমেই সব দেখতে পায় আর সুমেই নিজেই খুব অবাক হয়ে যায়, খুব সন্দেহ হয় ওর। সেদিন রাতে জো যখন সুমেইয়ের কাছে আসে সুমেই বলে তুমি আজকে ওকে চিনতে পারলে না কেন, ও তো তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড হয়, কেন তোমাকে হঠাৎ করে পুরো অন্য মানুষ মনে হচ্ছে আমার। জো বলে ওকে আমি চিনতে পারবো না কেন, আসলে ওর সঙ্গে আমি মজা করছিলাম। সুমেই তখন আজকে জোয়ের সঙ্গে একই ঘরে শুতে চায় না, ও বলে আমি অন্য ঘরে শোবো। উয়ে বলে কি হয়েছে তোমার, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন। কথাটা বলেই উয়ে তখন কিস করতে যায় সুমেইকে, কিন্তু সুমেই তখন বুদ্ধি করে চেষ্টা করছিল এটা জানার জন্য যে ওর সামনে যে রয়েছে সে আসলে জো কিনা। সুমেইর মনে পড়ে যায় জো ওকে বলেছিল যে জো এর কোমরে একটা দাগ রয়েছে যেটা ও এর কোমরে নেই। এই জন্য সুমেই এখন দেখার চেষ্টা করছে ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার কোমরে কোনো জন্মদাগ আছে কিনা, কিন্তু দেখা যায় উয়ে নিজের কোমরে ঠিক ওরকমই দেখতে একটা জন্মদাগ বানিয়ে রেখেছে, যেটা দেখে সুমেই নিজেই অবাক হয়ে যায়। আর তারপরে কিছু না বলে সুমেই ওখান থেকে চলে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় উয়ে জো সাজার জন্য কোমরে ঠিক ওরকম দেখতেই একটা জন্মদাগ ট্যাটু করে বানিয়ে নিয়েছে, যাতে ওকে কেউ সন্দেহ না করতে পারে। অন্যদিকে আসল জোকে দেখা যায় ও কিছুতেই রাতে ঘুমাতে পারে না এটা ভেবে, কারণ ও স্বপ্নের আকারে ভাবে যে ওর মাকে ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দিয়েছে, নিজের হাতে নিজের মাকে খুন করেছে, মানে ও আসলেই অনেক খারাপ মানুষ, আর এটা জো কিছুতেই মেনে নিতে পারে না। তখনই ওখানে ওয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর জোকে এটা বেশি করে বোঝাতে থাকে যে ও নিজেই ওর মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর ও আসলেই অনেক খারাপ মানুষ, আর এমন এমন খারাপ আরো অনেক কাজ রয়েছে যেগুলো ও করেছে। জো তখন ধাক্কা দিয়ে ওই অ্যাসিস্ট্যান্টকে দূরে সরিয়ে দেয় আর বলে আমি খারাপ মানুষ তো ঠিক আছে, এবার তাহলে আমি আরো খারাপ হব। তোর সাহস কি করে হলো তুই আমার গায়ে হাত তুলিস, তোকে তো আমি ছেড়ে দেবই না, এইবার সবাই আমার আসল রূপ দেখবে। জোয়ের এরকম রূপ দেখে সেই অ্যাসিস্ট্যান্ট নিজেই তো ভয় পেয়ে যায়। এরপরে সেই অ্যাসিস্ট্যান্ট খুব ভালোভাবে জোয়ের সঙ্গে ব্যবহার করতে থাকে আর সেই ওষুধটাই জোয়ের জন্য নিয়ে আসে খাওয়ানোর জন্য, আর জো এই অ্যাসিস্ট্যান্টকে বিশ্বাস করে আবারও সেই ওষুধগুলো খেতে থাকে। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে গেলেই জো হাতের মুঠো খুলে সেই ওষুধটা দেখায়, তার মানে ও ওষুধটা খায়নি। আর তখন ওর কথা শুনে বোঝা যায় যে জোয়ের আসল স্মৃতি সমস্ত কিছু মনে পড়ে গেছে, তো তবুও ও এখন উয়ে সাজার নাটকটা চালিয়ে যাচ্ছে। পরের দিন সকাল হলেই অ্যাসিস্ট্যান্ট আসল উয়ের কাছে গিয়ে এই সমস্ত কিছু জানায়। উয়ে শুনে খুব খুশি হয় যে ওর প্ল্যানের মতোই চলছে। পরের দিন সেই সিকিউরিটি গার্ডকে দেখা যায়, ও তখন এটাই ভাবছিল যে জো সম্পূর্ণ বদলে গেল কিভাবে। তখন ওখানে আসল জো একটা টিফিন বক্স রেখে চলে যায়, আর ওই টিফিন বক্সের সাথে একটা নোট ছিল যেখানে লেখা রয়েছে আগামী 24 ঘন্টা সুমেইয়ের খেয়াল রাখো। অন্যদিকে সুমেইকে দেখা যায় ওর বাড়ির সামনে কেউ একজন পার্সেল রেখে গেছে, ওটা খুলতেই সুমেই খুব ভয় পেয়ে যায়, কারণ ভেতরে কেমন নোংরা বিচ্ছিরি দেখতে একটা পুতুল। তখনই সেই সিকিউরিটি গার্ড ওখানে সুমেইয়ের কাছে চলে আসে আর বলে আগামী 24 ঘন্টা সুমেই যেন সাবধানে থাকে। এরপর সেই সিকিউরিটি গার্ড সুমেইকে হোটেলের একটা রুম অবধি পৌঁছে দেয় আর ওদের দুজনের ওপর নজর রাখে উয়ে, আর দূর থেকে উয়ের ওপর নজর রাখে আসল জো। এরপর সুমেই যখন একটা জায়গায় বসেছিল তখনই উয়ে আসে ওকে প্রপোজ করে বিয়ে করার জন্য, যেটা দেখে সুমেই খুব অবাক হয়ে যায়, বুঝতে তো পারে না যে এটা আসল জো কিনা।
এই সময় ওখানে জৌ চলে আসে উয়ের সেজে। সুমে মনে মনে ভাবে আমি এর প্রপোজালটা অ্যাকসেপ্ট করি, যদি সত্যি ও আসল জৌ হয় তাহলে ও আমাকে বাধা দেবে। এদিকে উয়ের প্রপোজাল যখনই সুমে অ্যাকসেপ্ট করে নেয়, দেখা যায় এই সত্যিকারের জৌ ওকে বাধা দেয় না, আর তখনই একটা মেয়ে এসে উয়েকে ঠাস করে চড় মারে। এই মেয়েটার নাম হচ্ছে মুজি। সে বলে, তোমার সাহস কি করে হলো তোমার ফিয়ান্সি থাকা সত্ত্বেও তুমি অন্য মেয়েকে প্রপোজ করছো? এটা শুনে খুব অবাক হয়ে যায় সুমেই যে জৌ এর ফিয়ান্সি আছে। মুজি বলে, সবাই জানে ও আর আমি একে অপরকে বিয়ে করতে চলেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসল জৌ এই মুজিকে ডেকে পাঠিয়েছে যাতে সুমের ধারে বারে উয়ে ঘেঁষতে না পারে, কারণ উয়ের সঙ্গেই এই মুজির বিয়ে ঠিক হয়েছে, আসল জৌয়ের সঙ্গে নয়। মুজিকে এখানে দেখে উয়ে তো ওকে ইগনোর করার চেষ্টা করে, আর এদিকে আসল জৌ তখন ওদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে যাতে উয়ের সঙ্গে সুমে ঝামেলা লেগে যায়। আর সুমে সে কিছু বুঝতে পারছে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তখনই খুব জোরে হাওয়ায় সুমের মাথার ফিতেটা খুলে মেঝের ওপর পড়ে যায়। সুমে তখন আসল জৌকে জিজ্ঞাসা করে, তুমি জৌ তাই না? জৌ তখন কোনো কথা না বলে সেই ফিতেটা নিচ থেকে তুলে আবারও সুমের মাথায় লাগিয়ে দেয় আর বলে, তুমি তাহলে আমাকে দেখে চিনতে পেরেছ অবশেষে যে আমিই আসল জৌ? জৌয়ের মুখে এমন কথা শুনে সুমে তো একদম অবাক হয়ে যায়। অন্যদিকে উয়ে আর মুজিকে দেখা যায় ওরা দুজনে খুব কাছাকাছি, কারণ মুজি ছোটবেলা থেকে উয়েকে ভালোবাসে, আর দুই ভাইয়ের সঙ্গে ছোট থেকে একসঙ্গে বড় হওয়ার জন্য মুজি খুব ভালো করেই চিনতে পারে কোনটা জৌ আর কোনটা উয়ে। অনেকদিন পর দেখা হওয়ার জন্য উয়ে তখন মুজির সঙ্গে রোম্যান্স করতে থাকে, কারণ মুজি সে তো মনে মনে উয়েকেই ভালোবাসে। অন্যদিকে জৌ আসল সত্যিটা বললেও আবারও নাটক করে যে ওই আসলে উয়ে, কারণ ও চাইছে যে এখনও সমস্ত কিছু উয়ে যেন না বুঝতে পারে যে জৌয়ের স্মৃতি ফিরে এসেছে, কারণ এটা কাউকে বুঝতে দেওয়াই যাবে না। সুমেই তখন রাগ করে জৌকে খুব জোরে চড় মারে, কারণ সুমেই তো জৌকে অনেক ভালোবাসে, আর এই জৌ ওর সাথে মিথ্যে নাটক করছিল যে ও আসল জৌ এটা বলার জন্য। জৌ মনে মনে বলে, সরি তোমাকে সত্যিটা বলতে না পারার জন্য। সেই দিনই রাতে বাড়িতে ফিরে জৌ মুজিকে থ্যাংক ইউ বলে, কারণ মুজি জৌকে হেল্প করেছে। আরও বলে এভাবেই যেন মুজি জৌকে সাহায্য করে যায়, আর মুজিও সাহায্য করবে সেটা কথা দেয়। অন্যদিকে উয়ে আর সুমেইকে দেখা যায়। উয়ে তখন বলে, আজকে আমি তোমাকে প্রপোজ করলাম আর মুজি এসে সমস্তটা ভেস্তে দিল, তোমার নিশ্চয়ই ওই ঘটনার জন্য অনেক মন খারাপ তাই না? সুমেই বলে, সত্যি সত্যি তোমার পরিবার তোমার সঙ্গে মুজির বিয়ে ঠিক করেছে? উয়ে বলে, হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি কখনোই মুজিকে বিয়ে করব না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। তখনই সুমেই দেখতে পায় যে উয়ের গলার কলারে লিপস্টিকের দাগ। এটা দেখে সুমেই খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে ও যাকে জড়িয়ে ধরে আছে সেটা মোটেই জৌ নয়, কারণ জৌ শুধুমাত্রই সুমেইকে ভালোবাসে, অন্য কাউকে নয়। সুমেই আরও বুঝতে পারে যে ওর মাথায় যে ফিতেটা লাগিয়ে দিয়েছিল তাহলে সেটাই আসল জৌ, তবে জৌ সত্যিটা বলতে পারছে না, নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং করছে জৌ। সেদিনই রাতে প্ল্যান করে সুমেই ড্রিঙ্কসের ভেতরে কিছু ওষুধ মেশায়, আর তখনই ওখানে উয়ে চলে আসলে সেই ড্রিঙ্কটা উয়ে নিজেই খায়। কিছুক্ষণ পরে উয়ে ঘুমিয়ে গেলে সুমেই ওখানে জৌয়ের আইপ্যাড নিয়ে আসে, আর এটা দেখার জন্য যে উয়ে ফিঙ্গারপ্রিন্টে এই আইপ্যাডটা খুলছে কিনা, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এটা আসলে জৌ কিনা। কিন্তু সেই সময় ঘুম ভেঙে যায় উয়ের। সুমেই তখন কথাটা ঘুরিয়ে বলে যে এই আইপ্যাডটা আমার দরকার ছিল, তাই কোনোভাবেই আমি পাসওয়ার্ড জানি না, তাই তোমার ফিঙ্গারপ্রিন্ট নিতে এসেছিলাম। উয়ে তখন নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই আইপ্যাডটা আনলক করে ফেলে, যেটা দেখে সুমেই অবাক হয়ে যায়। সুমের মন বলছে এই মানুষটা ওর ভালোবাসার মানুষ জৌ নয়, কিন্তু ও কোনোভাবেই সেটাকে প্রমাণ করতে পারছে না। তবে সুমের আসল মতলবটা খুব ভালো সহজেই বুঝতে পেরে গেছে উয়ে। পরের দিন সকাল হয়ে গেলে আসল জৌ সুমেইদের যে হোটেল রয়েছে সেখানে একটা রুম বুক করে নেয়, আর এটা দূর থেকে সুমেই দেখতেও পায়। সুমেই এরপর হোটেলের ভেতরে ঢুকে যায় জৌয়ের খোঁজ করতে, আর ঠিক সেই সময় জৌ সুমেইকে একদম নিজের কাছে টেনে নেয়। জৌ বলে, তুমি আমাকেই ফলো করছিলে তাই না? সুমেই তখন এটা বলে যে তুমি যেই হও না কেন আমি সবার সঙ্গে খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাই। সুমেই দেখার চেষ্টা করছিল যে এর কোমরে সেই জন্মদাগ আছে কিনা, কিন্তু জৌ বুদ্ধি করে সেই দাগটা কিছুতেই সুমেইকে দেখাতে দিতে চায় না। জৌ বলে, যতই হোক তুমি আমার ছোট ভাইয়ের হবু বউ হতে চলেছ, তোমার এত কাছাকাছি আমি আসতে পারি না। সুমেই বলে, নাটকটা বন্ধ করো, আমি জানি তুমি আসল জৌ। কিন্তু জৌ এই কথার পাতা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সুমেই যখন বাড়িতে চলে আসে সেই সময় উয়ের সঙ্গে ওর ধাক্কা লেগে যাওয়ায় একটা মেমোরি কার্ড নিচে পড়ে যায়। সুমেই জিজ্ঞাসা করে এটা কিসের? উয়ে তখন বলে এটা আসলে একটা গেমের মেমোরি কার্ড, তবে সুমের এটা বিশ্বাস হয় না। উয়ে তখন খুব বিচ্ছিরি ব্যবহার করে তাড়াতাড়ি করে সেই মেমোরি কার্ডটা চায়, আর উয়ের থেকে এরকম ব্যবহার পেয়ে সুমে খুব সহজেই বুঝতে পারে এটা মোটেই জৌ হতে পারে না।
তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুমেই নিজে দেখেছিল উয়ে ওর মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। আর এটা যখন উয়ে দেখতে পায়, সুমেই দেখতে পেয়েছে, তখনই একটা বড় পাথর দিয়ে ও সুমের মাথায় আঘাত করেছিল। আর সেই জন্যই সুমেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এই ঘটনা মনে পড়তেই সুমেই তখন দৌড়ে পালাতে থাকে, কারণ ও বুঝতে পেরেছে ওর সামনের মানুষটা সেই উয়ে, যে আসলে একটা খুনি। সেই সময় ওখানে জৌ চলে আসে আর উয়েকে খুব জোরে মারে, যাতে উয়ে কোনোভাবে সুমের কোনো ক্ষতি না করতে পারে। সুমে এসে জৌকে তখন জড়িয়ে ধরে আর বলে, আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম ও মোটেই জৌ হতে পারে না। সুমে তখন ওই মেমোরি কার্ডটা জৌকে দেখায় আর বলে, এটার ভেতরে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এরপর ওটা যখনই ল্যাপটপে কানেক্ট করে, দেখা যায় ওখানে একটা সিসিটিভি ফুটেজ, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে উয়ে তার মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছে। আর এটাই দূর থেকে দেখতে পেয়ে গিয়েছিল সুমে, কারণ সুমে ওখানে ঘুরতে গিয়েছিল। তবে ওরা দুজন ওখানে একটা অনেকটা বড় জায়গা জুড়ে রক্ত দেখতে পায়। বুঝতে পারে না এই রক্তটা তাহলে কিসের, কারণ উয়ে তো ওর মাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, তবে এই রক্তটা কোথা থেকে আসলো? তার মানে এই একই জায়গাতে উয়ে আরো আরেকটা ক্রাইম করেছে, আর হয়তো সেটা লুকানোর জন্যই ও ওর মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এরপর ওরা দুজনকে কিস করতে থাকে, কারণ অনেকগুলো দিন ওরা একে অপরের থেকে আলাদা ছিল। ওরা একে অপরকে এই কদিন খুব মিস করেছিল। পরের দিন উয়ে আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় উয়ের কাছে রয়েছে এখন সেই ভিডিওটা, আর যেটা রয়েছে পুরো। এখানে ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে একটা লোকের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে উয়ের। এই লোকটা অনেকগুলো টাকা উয়ের কাছে চাইছে, কারণ উয়ে তার থেকে ধার নিয়েছিল, কিন্তু উয়ে তো কিছুতেই এখন সেই টাকা ফেরত দিতে চায় না। সেই জন্য উয়ে ওই লোকটাকে ছুরি পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে ওখানেই খুন করে ফেলে। আর এটাই তখন দেখতে পেয়ে গিয়েছিল উয়ের মা, আর সেই জন্যই উয়ের মার সঙ্গে উয়ের ঝামেলা লেগে যায়। আর সত্যি ধাক্কাতে উয়ের মা ওই পাথরের ওপর থেকে নিচে পড়ে যায়। ওখানে যে রক্তটা পড়েছিল সেটা ছিল ওই লোকটার। আর এটাই তখন দূর থেকে দেখতে পেয়ে গিয়েছিল সুমেই। এই সব কিছুই ঢাকার জন্য সুমেইকেও আঘাত করতে পিছপা হয়নি উয়ে। আর এই সমস্ত কিছুর সাক্ষী ছিল একমাত্র উয়ের এই অ্যাসিস্ট্যান্ট। পরের দিন উয়ে আবারও জৌ সেজে চলে আসে সুমের কাছে আর বলে যে, তোমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে সে আসল জৌ নয়, আমি হচ্ছি আসল জৌ। কিন্তু সুমেই মন থেকে অনুভব করতে পারে কে আসলেই জৌ। তাই এবার আর কিছুতেই সুমেই উয়ের ফাঁদে পা দেবে না। তখনই পেছন থেকে লিন আসে আর উয়েকে জৌ ভেবে ওর মাথায় আঘাত করে, কারণ জৌয়ের ওপর লিনের অনেক দিনের রাগ জমেছিল। তবে সেই সময় পুলিশ এসে লিনকে অ্যারেস্ট করে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে এবার উয়ের মাথায় সত্যি সত্যি খুব জোরে আঘাত লাগে। এরপর উয়েকে হসপিটালে দেখা যায় আর ও পুরোপুরিভাবে কোমায় চলে গেছে। আর ওখানেই দাঁড়িয়েছিল সুমেই আর জৌ। সুমেই বলে এভাবেই উয়ে তার করা পাপের শাস্তি পাচ্ছে। পরের দিন জৌ সুমেইকে নিয়ে চলে আসে ওর নানির সঙ্গে দেখা করাতে। নানি কিছুতেই সুমেইর সঙ্গে জৌয়ের সম্পর্কটা মেনে নিতেই পারছে না, কারণ এই নানি এখন চাইছে মুজির সঙ্গে জৌয়ের বিয়ে দিতে, কারণ উয়ে তো এখন কোমায় রয়েছে। আর মুজির বাবার যে বড় ব্যবসা রয়েছে, মুজি যদি এখন জৌকে বিয়ে করে তাহলে দুই পরিবারের ব্যবসা এক হয়ে আরো অনেক বড় হবে। কিন্তু জৌ কোনোভাবেই তো সুমেইকে ছাড়বে না, কারণ ও সুমেইকে খুব ভালোবাসে। এদিকে নানির থেকে এমন ব্যবহার পেয়ে সুমেইর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মুজি তখন বলে যে, আমি চাই জৌ তুমি আমাকে বিয়ে করো আর আমাদের দুজনের পরিবারের ব্যবসা এক হোক। আমাদের বিয়ের পরে তুমি সুমের সঙ্গে ডেটিং করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। মুজির থেকে এমন কথা শুনে জৌ তো খুব রেগে যায় আর বলে, আমি তোকে ছোটবেলা থেকে ভালো বন্ধু মনে করেছিলাম, কিন্তু তুই যে এরকম নোংরা চিন্তা ভাবনা করিস এটা আমি কখনো ভাবিনি। সুমেই তখন জৌয়ের হাতটা ধরে আর বলে যে, নানি আমি আসলেই জৌকে অনেক ভালোবাসি আর আমরা বিয়ে করতে চলেছি। আমাদের দুজনকে চাইলেও কেউ আলাদা করতে পারবে না। সবাই অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। নানি তবুও সুমেইকে অনেক অপমান করতে থাকে সবার সামনে। আর তারপরে ওখান থেকে নানি চলেও যায়। জৌ বলে, তুমি আমার নানির কথায় খারাপ ভেবো না, আমার নানি বরাবর এরকম, সেই জন্য নানির সঙ্গে আমার সম্পর্কও ভালো না। সুমেই বলে, তুমি চিন্তা করো না, নানির কথায় আমি কিছু মনে করিনি। সেদিনই সন্ধ্যাবেলা জৌ সুমেইকে নিয়ে চলে আসে খুব সুন্দর একটা জায়গায়, যে জায়গাটা আগে থেকেই জৌ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, কারণ ও চাইছে এখানে সুমেইকে সারপ্রাইজ দিতে। ওখানেই জৌয়ের সেই ভাই আর হুয়ান পাশাপাশি বসেছিল। এরপর সুমেই যখন চোখ খোলে ও চারিদিকটা এত সুন্দর দেখে একদম অবাক হয়ে যায়, খুব খুশি হয়ে যায় ও, আর বলে খুব পছন্দ হয়েছে এই সুন্দর জায়গাটা আমার। দূর থেকে জৌয়ের সেই ভাই আর হুয়ান ইশারা করে বলে যে জৌ যেন প্রপোজটা করেই দেয় এবার। তখনই জৌ সুমেইয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, যেটা দেখে জৌয়ের ভাই আর হুয়ান খুব হ্যাপি হয়ে যায়। জৌ একটা ডায়মন্ড রিং এনে বলে যে, আচ্ছা তোমার কি সারা জীবনে খেয়াল রাখার দায়িত্ব তুমি আমায় দেবে? তাহলে আমি তোমাকে বিয়েও করব আর আমরা দুজনে সব সময় একসঙ্গে থাকবো। এমন প্রপোজ শুনে সুমেই তো দারুণ খুশি হয়ে যায়।
জো বলে তুমি কি আমাকে বিয়ে করবে? আর সুমে অনেক ইমোশনাল হয়ে বলে দেয় যে হ্যাঁ করব। আর তারপরে জো সুমের আঙুলে সেই আংটিটা পরিয়ে দেয়, আর যেগুলো দেখে হুয়ান আর জোয়ের সেই ছোট ভাই খুবই খুশি হয়ে যায়। এরপরে জো কিস করে সুমেইকে সবার সামনে। আর ওদের দুজনকে এরকম রোম্যান্টিক ভাবে কিস করতে দেখে এরা দুজন তো খুবই লজ্জা পেতে থাকে। জোয়ের ছোট ভাই বলে আমিও যে কবে এরকম আমার নিজের ভালোবাসা খুঁজে পাবো। আর অবশেষে এত শত বাধার পরে সুমে আর জো এক হয়েছে। এরপর সুমে আর জো পাশাপাশি বসে ওরা দুজনে একসাথে গল্প করতে থাকে। জো বলে তুমি চিন্তা করো না, আমি নানিকে ঠিক মানিয়ে নেব, আর দেখবে নানি আমাদের দুজনের বিয়েটা খুব হ্যাপি হ্যাপি মেনে নেবে। তখনই সুমেইকে ওর মা ফোন করে বলে তাড়াতাড়ি বাড়িতে আয়, খুব দরকার। ফোনটা রেখে সুমেই বলে বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে মা এইভাবে ডাকলো কেন। ওরা দুজন মিলে তারপর সুমেইয়ের মা বাবার বাড়িতে চলে আসে। তবে সুমেই বলে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার সঙ্গে দেখলে মা বাবা আবার তোমাকে অপমান করবে, সেটা আমি চাই না। তো এটা শুনে ওখান থেকে জো তখন চলে যায়। ঠিক সেই মুহূর্তেই সুমেইকে কেউ কিডন্যাপ করে নেয়। পরের দিন সকাল হয়ে গেলে মুজিকে দেখা যায়, আর ওখানেই তখন জো চলে আসে আর মুজিকে জিজ্ঞাসা করে নানি কোথায়। মুজি তখন বলে নানি নিজের হোম টাউনে ফিরে গেছে, কারণ তুই নানির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিস সেই জন্য। আমি তো তোকে বলেছি যে তুই আমাকে বিয়ে করে নে, তারপরেও তুই সুমের সঙ্গে সম্পর্ক রাখতে পারবি, আমার তাতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু তবুও তুই এই কোনো কথা মেনে নিসনি। এবার নানি তোকে না এই কোম্পানি থেকে বার করে দেয়, তখন তুই কি করবি ভেবে দেখেছিস? জো বলে যাই হয়ে যাক না কেন আমি তোকে কখনোই বিয়ে করব না। মুজি বলে আমাকে ভালোবেসে না হোক তুই আমাদের ফ্যামিলির জন্য আমাকে বিয়ে কর, তাতে করে আমাদের দুজনের কোম্পানি এক হয়ে অনেক বড় একটা কোম্পানি হয়ে যাবে। কিন্তু জো মুজির এই কোনো কথাই মেনে নিতে চায় না। আর ঠিক সেই সময় হঠাৎ করেই জোয়ের মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি হয়, আর ওখানেই জো অজ্ঞান হয়ে পড়ে যায়। মুজি বলে জো তুই শুধুমাত্র আমার হবি আর কারোর না। আসলে ওখানে এমন একটা ভেপার মেশিন ছিল যেটার ভেতর হয়তো কোনো ওষুধ মেশানো আছে, সেটার জন্যই এভাবে জো জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে সুমেইকে দেখা যায় ও তখনও অজ্ঞান হয়েছিল, আর চোখ খুলতেই ও দেখতে পায় ওর পাশে ওর মা বসে আছে, আর ওরা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। সুমেইর বাবা বলে আমরা তোমাকে বিদেশে পাঠিয়ে দেবো, সেটা ঠিক করেছি। কিন্তু সুমেই বলে আমি কোনোভাবেই বিদেশে যাব না, তোমরা আমাকে এখান থেকে নামিয়ে দাও। কিন্তু সুমেইর মা বাবা ওর কোনো কথাই শোনে না। সুমেই তখন ওর মায়ের মাথা থেকে চুলের কাঁটাটা বার করে বলে তোমরা যদি আমাকে ছেড়ে না দাও তাহলে আমি আমার সাথে সাথে তোমাদেরকেও শেষ করে ফেলবো। এসব দেখে সুমেইর মা তো খুব ভয় পেয়ে যায়, আর ওর বাবা তাড়াতাড়ি করে গাড়ি থামায়। সুমেই তখন ওখানেই গাড়ি থেকে নেমে যায় আর ছুটতে থাকে যাতে ওর মা আর বাবা ওকে না ধরে ফেলতে পারে। অন্যদিকে জোকে দেখা যায় বেশ কিছুক্ষণ পরে ওরও জ্ঞান ফিরে আসে। আসলে এতক্ষণ জোকে অজ্ঞান করে রাখা হয়েছিল এই জন্য যাতে জো কোনোভাবে সুমেইকে বাধা দিতে না পারে, যাতে সুমেইর মা বাবা ওকে বিদেশে পাঠাতে না পারে। জো তখন অনেক কষ্টে ওখানে ওঠে আর একটা বোতল ভেঙে সেই কাঁচ দিয়ে মুজিকে ভয় দেখায়, বলে যে আমাকে এখান থেকে যেতে না দিলে আমি কিন্তু তোকে শেষ করে ফেলবো। মুজি বলে তুই এখন গিয়ে কি করবি, তুই তো অনেক দেরি করে ফেলেছিস, তুমি তো অলরেডি প্লেনে উঠে হয়তো বিদেশের দিকে চলেও গেছে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় জো, আর ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এভাবেই সন্ধ্যা হয়ে যায় আর সুমেই নিজেও রাস্তা হারিয়ে ফেলে, কোন দিক দিয়ে এসেছিল আর কোন দিকে যাবে সেটাও বুঝতে পারে না। তখনই সুমেইর মুখের ওপর একটা গাড়ির আলো এসে পড়ে, আর দেখা যায় সেই গাড়ি থেকে জো আসছে। সুমেই জোকে দেখে বলে আমি তোমাকে অনেক অনেক মিস করেছি। জো বলে তুমি চিন্তা করো না, আমি তো এসে গেছি, এইবার তোমার আর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। কথাটা বলে জো তখন সুমেইকে কিস করে, এটা বোঝাতে যে ও সত্যি সত্যি সবসময় সুমেইর পাশেই থাকবে। পরের দিন জোকে দেখা যায় ও যখন লাঞ্চ করছিল ঠিক তখনই ওর কাছে একটা ফোন কল আসে। ও শুনতে পায় যে ওর নানি নাকি মারা গেছে। এটা শুনে জো একদম অবাক হয়ে যায়, ও ভাবতেই পারেনি যে নানি ওকে এইভাবে ছেড়ে চলে যাবে, কারণ ওর মা বাবা তো অনেক আগেই মারা গেছে। এরপর জো আর মুজি একসঙ্গে চলে আসে নানির ফিউনারেলে। জোয়ের তখন খুব কষ্ট হচ্ছিল, নানিকে ও এইভাবে হারিয়ে ফেলবে বুঝতে পারেনি। তখনই এক উকিল ওখানে বলে যে নানি নাকি নিজের উইল করে গেছে সম্পত্তির, যেখানে নানি জোকে দায়িত্ব দেয় তার পুরো ব্যবসা সামলাতে, আর পুরো সম্পত্তির মালিক জোকেই করে। ওখানেই জোয়ের আরেকটা কাজিন ছিল, সে এটা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ এই সম্পত্তিতে তারও ভাগ আছে। আর এই জন্য ওই কাজিনের সিকিউরিটি গার্ডের সঙ্গে জোদের সিকিউরিটি গার্ডের ঝামেলা লেগে যায়। জো তখন ওদের মারামারি দেখে বলে যে নানি আমাকে দায়িত্ব দিয়ে গেছে যখন, এই পুরো সম্পত্তির মালিক শুধুমাত্র আমি, এখানে কারোর কোনো সমস্যা থাকলেও আমার কিচ্ছু করার নেই। অন্যদিকে হুয়ান আর সুমেইকে দেখা যায় সুমেই গত একদিন ধরে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না জোয়ের সঙ্গে, কারণ সুমেই এখনো জানেই না যে জোয়ের গ্র্যান্ডমা মারা গেছে। তখনই জোয়ের সেই দুঃসম্পর্কের ভাই ওখানে আসে আর খবর দেয় যে জোয়ের নানি মারা গেছে।
আর সেই জন্য জো গেছে তাদের হোম টাউনে। হুয়ান বলে, সুমেই তোমার এক্ষুনি যাওয়া উচিত ওখানে। তো এটা শুনে সুমেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে জো যখন মন খারাপ করে বসেছিল, মুজি ওখানে আসে জোয়ের জন্য গরম গরম স্যুপ বানিয়ে। আর ওই স্যুপটাই মুজি তখন জোকে খেতে বলে। ঠিক সেই সময়ই ওখানে চলে আসে সুমেই। নানি যে এইভাবে মারা গেছে সেটা দেখে সুমেইরও খুব খারাপ লাগে, কারণ শেষ দেখায় নানি ওকে অনেক অপমান করেছিল, আর সেই জন্য সুমেইও নানির সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। সুমেই তখন জোকে বলে, সরি জো, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। জো বলে, তুমি এখান থেকে চলে যাও। জোয়ের থেকে এমন কথা শুনে খুব অবাক হয়ে যায় সুমেই। জো বলে, নানি আমার জন্য সমস্ত সম্পত্তি রেখে গেছে, ব্যবসার সমস্ত দায়িত্ব আমায় দিয়েছে। নানি চাইতো আমি মুজিকে বিয়ে করি, আর আমি এখন সেটাই করব। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকলো না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জোয়ের থেকে এমন কথা শুনে একদম অবাক হয়ে যায় সুমেই, খুব কান্না করতে থাকে ও। সুমেই যখন বসে খুব কান্না করছিল, মুজি তখন সুমেইয়ের সামনেই ওই স্যুপটা খাইয়ে দিচ্ছিল জোকে, আর জো সেই স্যুপটা চুপচাপ খেয়ে নিচ্ছিল। যেটা দেখে সুমেই আরো বেশি করে কষ্ট হচ্ছে যে ও এত ভালোবাসলো জোকে, আর সেই জো আজকে ওকে এইভাবে দূরে সরিয়ে দিল। সুমেই তখন খুব কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। জো তখন সুমেইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, আই এম সরি সুমেই, আমার কাছে আর কিছু করার নেই। সুমেই কিছুক্ষণ পরে কান্না করতে করতে ওখান থেকে যখন আসছিল, ও এটাই ভাবছিল যে জো নিশ্চয়ই মুজিকে বিয়ে করতে রাজি হয়েছে, তার পেছনে কোনো বড় কারণ রয়েছে। তখনই ও পাশের একটা ঘরে দেখতে পায় যে মুজি আর জো একে অপরের সঙ্গে রোম্যান্স করছে, যেটা দেখে খুব অবাক হয়ে যায় সুমেই। সুমেই বুঝে যায় যে সত্যি সত্যি জো ওর থেকে অনেকটা দূরে চলে গেছে। সুমেই ওখান থেকে চলে গেলে মুজি আর জোয়ের কথা শুনে বোঝা যায় যে এটা আসলেই জো নয়, এটা হচ্ছে উয়ে। মুজি উয়েকে এতক্ষণ জৌ সাজার নাটক করতে বলেছিল, আর সেই জন্যই উয়ে জৌ সেজে এই সমস্ত কাজগুলো করেছিল। আর এতগুলো দিন যে উয়ে কোমায় ছিল এটাও পুরোপুরি নাটক ছিল। মুজি বলে, আমি কোনোভাবেই জৌ আর সুমেইকে একসাথে মেনে নিতে পারছি না, তাই আমি সুমেইর সঙ্গে কোনোভাবেই জৌকে একসাথে হতে দেব না। উয়ে বলে, এবার আমিও আমার প্রতিশোধ নেব জৌয়ের ওপরে, আমিও জৌকে কখনোই ভালো থাকতে দেব না। এইসব কথা বলার পরে উয়ে আর মুজি একে অপরের সঙ্গে রোম্যান্স করতে থাকে। এরপরে সেই উকিলকে দেখা যায়, সে সবার সামনে অ্যানাউন্স করে যে জো হচ্ছে এই পুরো সম্পত্তির মালিক। ঠিক সেই মুহূর্তে ওখানে উয়ে আর মুজি কিডন্যাপ করে নিয়ে চলে আসে হুয়ান আর সুমেইকে। এসব দেখে জো তো একদম অবাক হয়ে যায় আর বলে ওদের দুজনকে ছেড়ে দিতে, তবে মুজি আর উয়ে কোনোভাবেই ওদেরকে ছাড়ে না। উয়ে বলে, নানি সব সম্পত্তি তোর নামে করে গেছে, তুই সমস্ত সম্পত্তি আমার নামে করে দে, তাহলেই আমি এদের দুজনকে ছেড়ে দেব। তো তখন বলে, ঠিক আছে, আমি সমস্ত সম্পত্তি তোর নামে করে দেব, তবে তুই আগে ওদেরকে ছেড়ে দে। উয়ে বলে, তুই কি ভেবেছিস শুধু সম্পত্তি পেয়ে গেলেই আমি শান্তি পেয়ে যাব? আমি তো তোর বেঁচে থাকাটাই চাই না, আমি চাই তোর মৃত্যু। এটা শুনে জো তখন হাতে থাকা ওদের পরিবারের যে ট্র্যাডিশনাল ছুরিটা রয়েছে সেটা তুলে নেয়। জো বলে, ছোটবেলা থেকে তুই শুধু আমার ক্ষতিই চেয়ে গেলি। ঠিক সেই মুহূর্তে মুজি উয়েকে অ্যাটাক করে, আর মুজি যে এইরকমভাবে রূপ বদলে ফেলবে সেটা কখনো উয়ে ভাবতেই পারেনি। উয়ে বলে, তার মানে এতগুলো দিন ধরে তুই আমাকে ঠকিয়ে আসছিস? এইসব হাতাহাতি করতে গিয়ে উয়ে তখন ওই উঁচু সিঁড়ির ওপর থেকে নিচে পড়ে যায়, আর উয়ের মাথা থেকে খুব রক্ত পড়তে থাকে, আর তখনই উয়ে অজ্ঞান হয়ে যায়। মুজি বলে, উয়ে তুই ভাবলি কি করে তোর মতো একটা খুনিকে আমি ভালোবাসবো, আর তোর সাথে কাজ করে আমি জো সুমেই এদের ক্ষতি করব। ওকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু যেদিন জানতে পেরেছি তুই আসলে একটা খুনি, সেদিন তোর প্রতি সমস্ত ভালোবাসা আমার মরে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এতদিন ধরে জো আর মুজি একসঙ্গে হাতে হাত মিলিয়েই কাজ করেছে, কারণ মুজি সত্যি সত্যি জোয়ের খুব ভালো বন্ধু সেই ছোটবেলা থেকে। জো সুমেইকে সরি বলে সুমেইকে কষ্ট দেওয়ার জন্য, তবে সুমেই এই কোনো কিছু আর মনে রাখেনি। তবে এবার সময় এসেছে উয়ের সত্যি সত্যি শাস্তি পাওয়ার। নিউজে শোনা যায় যে এবার উয়েকে জেলে পাঠানো হয়েছে, আর ওর 10 বছরের জেল হয়েছে। এই আনন্দে সুমেই ওর হোটেলে সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে একসাথে সেলফি তুলছিল, আর ঠিক সেই সময় জো আবারও সিকিউরিটি গার্ডের পোশাক পরে ওখানে চলে আসে, যার দিকে সুমেই তখন অবাক হয়ে তাকিয়েছিল। জো এসে সুমেইয়ের সামনে দাঁড়ায় আর বলে, আমি কি তোমার সারা জীবনের জন্য সিকিউরিটি গার্ড হতে পারি? সুমেই তখন সবার সামনে জোকে কিস করে, আর এটা কথা দেয় যে ও সারা জীবন জোয়ের সঙ্গেই থাকবে। আর ঠিক এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে এই পুরো গল্পটাই শেষ হয়ে যায়। আজকের এই সুন্দর ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম আরও নতুন নতুন ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব তাড়াতাড়ি আমি আবারও নতুন ড্রামা নিয়ে আসছি, আর সেই জন্যই আজকের জন্য বাই।